নমস্কার, আমি অঞ্জলি। গল্প অনুকল্প চ্যানেলে একটা একেবারে অন্যরকম একখানি উপন্যাস নিয়ে, মানে চিন্তাভাবনায় একটু প্রাপ্তবয়স্কদের, মানে উপন্যাসখানি প্রাপ্তবয়স্কদের বলা যেতে পারে, এরকম একখানি অপূর্ব উপন্যাস নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত অশ্লীলতার দায়। উপন্যাসখানির প্রকাশক সমীর কুমার নাথ, নাথ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। একটা কথা, লেখক এই উপন্যাস রচনার মূল অনুপ্রেরণা পেয়েছেন দুখানি ইংরেজি গ্রন্থ থেকে। একটি মার্কিন লেখক আরভিং ওয়ালেস রচিত 7 মিনিটস ও দ্বিতীয়টি জাস্টিস জ্যোৎস্নানাথ মল্লিক লিখিত ল অব অবসিনিটি ইন ইন্ডিয়া। এই উপন্যাসখানির রচনাকাল এপ্রিল-মে 1975। আর একটি কথা, উপন্যাসটির মূল কথাটি আমি একটু বলে নিই। সমাজ লেখকদের অনেক দায়িত্ব দিয়েছে। একখানি বই সাগর সঙ্গমে, যে বইটিতে নরনারীর যৌন জীবনের পূর্ণ বর্ণনা দেওয়া আছে, তো সেই বইটি কি সমাজের পক্ষে মঙ্গলজনক নাকি বইটি অশ্লীল এই বর্ণনার জন্য, এই নিয়েই পুরো উপন্যাসখানি। অপূর্ব বিশ্লেষণ, অপূর্ব উপন্যাস। আপনারা শেষ পর্যন্ত শুনে দেখবেন। আমার মনে হয় আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। অনেক কিছুই আমাদের গোপন থাকে, সেগুলি বিচার বিবেচনা দিয়ে অনুভব করতে পারবো। আমার শ্রোতা বন্ধুদের আমি আর একটা অনুরোধ করব যে এই উপন্যাসখানি আপনারা একটু মনটাকে কনসেন্ট্রেট করে শুনবেন, দেখবেন আপনারা নিজেরাই বিশ্লেষণ করতে পারছেন। তো শুরু করছি অশ্লীলতার দায় উপন্যাসখানির প্রথম পর্ব। টেলিফোনটার কথা মুখে হাত চাপা দিয়ে মিনতি ঘুরে দাঁড়ালো। বললে, দাদু, নির্মল একবার তোমার সঙ্গে দেখা করতে চায়, কখন আসতে বলবো? আনন্দময় হলকামরার ওপ্রান্তে ড্রেসিং গাউন পরে এজি চেয়ারে লম্বমান অবস্থায় কি একটা বই পড়ছিলেন। তার মুখে চুরুট, হাতে লাল নীল পেন্সিল। নাতনির আহ্বানে বইটা টিপয় নামিয়ে রাখেন, পেন্সিলটাও। চুরুটটাকে মুখ থেকে সরিয়ে বলেন, নির্মল মানে আমাদের নির্মল? তা আমার সঙ্গে আবার তার কি দরকার? সে তো তোর সঙ্গেই। বাধা দিয়ে মিনতি বলে, কি দরকার তা যদি জানতে চাও তো নিজে এসে টেলিফোন ধরো। বলছি একটা জরুরি বিষয়ে কথা বলবে, টেলিফোনে হবে না, সামনাসামনি বলতে চায়। ধরো না। হো হো, বুঝেছি। তা সে কথা আমাকে বলে তো লাভ নেই দিদি, আমি তো অনুমতি দিচ্ছি। ওকে বল তোর বাপকে লিখতে, সেই তো তোর লিগ্যাল গার্জেন। দাদু, কি বকছো আবোল তাবোল? বিয়ের ব্যাপারে যেদিন পাকাপাকি করবো সেদিন তোমার অনুমতি চাইবো না, ড্যাডকেও লিখবো না। এটা মনে হচ্ছে অন্য ব্যাপার। আই সি, বিয়ে নয়, অন্য ব্যাপার। তা কি ব্যাপার? মিনতি রাগ করে বলে, বলছি কি একটা বিষয়ে লিগ্যাল অ্যাডভাইস নিতে চায়। আজ সন্ধ্যায় আসতে বলবো দাদু? ধরো 5:30। হ্যাঁ, তাই বল। মিঠুতি সেই মর্মে টেলিফোনে জানিয়ে লাইনটা কেটে দেয়। ঘুরে দাঁড়িয়ে দাদুকে বলে, তোমার ডায়েরিতে লিখে রাখবো আজ সন্ধ্যা 5:30। আনন্দময় ততক্ষণে বইটা তুলে নিয়েছেন চোখের সামনে। তার উপর থেকে বললেন, চেষ্টা করে দেখতে পারিস, তবে লাভ নেই কিছু, কারণ আজ বুধবার, 5:30 থেকে 6:30 পর্যন্ত রামকৃষ্ণ মিশনে আমার লেকচার আছে তো। উমা, তাই তো? তা তখন বললি না কেন? আবার বইটা নামিয়ে রেখে আনন্দময় ছদ্ম বিস্ময়ে বলে ওঠেন, সে কি, তুই জেনে শুনে করিসনি? জেনে শুনে? তুমি বাড়িতে থাকবে না জেনেও ওকে আমি আসতে বলবো দাদু? আনন্দময় আকাশ থেকে পড়েন। আরে, আমি তো তাই ভেবেছি। আমি ভাবলুম তুই কায়দা করে জানতে চাইলি আমি কখন অনুপস্থিত থাকবো। মিনতি রেগে মেগে টেলিফোনটা আবার তোলে। এই মিন্টু, পাগলামি করিস না। নির্মল আসুক না বিকেলে, আমি তো ঘণ্টাখানেক বকবক করে বাড়িতে ফিরে আসবো। 1 ঘণ্টা তোরা না হয়। মিনতি ছদ্ম অভিমানে বলে,
তুমি একটু যাচ্ছি তাই দাদু? বটেই তো, বটেই তো, সুযোগ করে দিলাম, কোথায় খুশি হয়ে কফি খাওয়াবি তা নয়। দাদু এই সময় 1 কাপ কফি খান বটে। মিনতি রান্নাঘরের দিকে চলে যায়। আনন্দময় আর মিনতি, দাদু নাতনি, যোধপুর পার্কের এই নির্বান্ধব দ্বিতল বাড়িতে 2টি প্রাণী, 2 বন্ধু। আনন্দময় অন্যমনস্ক হয়ে পড়েন। আবার বইটা নামিয়ে জানলা দিয়ে বাইরে তাকান। শীতের সকাল, কার্নিশে একটা কাক, কুয়াশার সঙ্গে শহরের ধোঁয়া তালগোল পাকিয়ে যেন ট্রাফিক জ্যাম করেছে আকাশের কোণায়। বড় রাস্তার একচিলতে একটা ভগ্নাংশ এই জানলা দিয়ে নজরে পড়ে। মিত্তিরদের আর গৃহনিয়োগীদের 2টি বাড়ির ফাঁক দিয়ে। প্রাইভেট আর পাবলিক বাস, মোটর গাড়ি, ঠেলা, রিক্সা আর পদাতিকদের বিদ্যুৎ চমক। ওরা কে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানা নেই। শুধু দেখতে পাওয়া যায় ওদের ব্যস্ততা, প্রবেশ আর প্রস্থান। ঝপ করে রঙ্গমঞ্চে ঢুকে খপ করে বেরিয়ে যাওয়া। ঠিক যেন মানুষের জীবন, আগমন আর নির্গমন, প্রবেশ আর প্রস্থান। ওর নিজের এই 68 বছরের জীবনটাও বোধ করি মহাকালের হিসাবে ওই ক্ষণিক বিদ্যুৎ চমকের বেশি নয়। নিয়োগীদের বাড়ির আড়াল থেকে বেরিয়ে মিত্তিদের বাড়ির আড়ালে হারিয়ে যাওয়া। এই দুনিয়ায় প্রথম যেদিন এসেছিলেন, সেই হারিয়ে যাওয়া পূব বাংলার সিং দরজাওয়ালা প্রকাণ্ড জমিদার বাড়ির একান্তে এক অন্ধ কুঠুরিতে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে মৃত্তিকার প্রথম স্পর্শ পেয়েছিলেন, সে কত যুগ আগেকার কথা। এই লোলচর্ম বিংশ শতাব্দী, তখন বেনি দোলানো 7 বছরের বালিকা মাত্র। সেটা শোনা কথা, অঙ্কের হিসাব। কিন্তু তারপর এই 68টা বছরে তো কম দেখলেন না। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কলকাতা শহরের আলোকসজ্জার কথাও মনে আছে ওর। উনি তখন রায়বাড়ি 10-11 বছরের বালক মাত্র। বাবার সঙ্গে শহর কলকাতা দেখতে এসেছিলেন। সালতি করে বড়গাং, সেখান থেকে স্টিমারে গোয়ালন্দ ঘাট, বাকিটা ট্রেনে শিয়ালদা থেকে পটুয়াটুলি। কোথায় হারিয়ে গেল সেই সব দিন? তার জন্য অবশ্য খেদ নেই কিছু। জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেছেন। এই দুনিয়ার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ পঞ্চেন্দ্রিয়ের করপুটে গ্রহণ করেছেন অঞ্জলি পেতে। ডুব দিয়েছেন, ঘট ভরেছেন, বাকি আছে বিদায় নেওয়া। জমিদারি খুইয়েছেন, 7 পুরুষে সে মোটা মোটা থামওয়ালা প্রাসাদ, পারাবত কুচিত স্তব্ধ মধ্যাহ্ন, সেই সারি সারি নারকেল গাছের ছায়া, আম কাঁঠালের বন, সব সব খুইয়েছেন। তা হোক, এক হাতে গেছে আর এক হাতে তো এসেছেও বটে। সারা জীবনে উপার্জন তো কম করেননি, প্রচুর উপার্জন করেছেন, প্রয়োজনের অতিরিক্ত। শুধু অর্থ নয়, সম্মান, শ্রদ্ধা, প্রতিপত্তি এবং শান্তি। দেহটা আজও আটকে পড়ে আছে এই যোধপুর পার্কের প্রাসাদোপম দ্বিতল বাড়িতে। মনটা তার বানপ্রস্থ নিয়েছে অনেক দিন। সেই যেদিন স্ত্রী মনোরমাকে রেখে এলেন কেওড়াতলার ক্রিমেটোরিয়ামে। তখন উনি রিটায়ার করেননি। 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে প্রতুল বিবাহ করেছিল মনোরমা বেঁচে থাকতেই। মনোরমা মর্মাহত হয়েছিলেন প্রতুল এক পাঞ্জাবিনীকে বিবাহ করায়। আনন্দময় কিন্তু নিরানন্দ হননি। প্রতুল এখন ফরেন সার্ভিসে আছে, দূর প্রাচ্যে, জাকার্তায়। ছোট ছেলে অতুলের মেম বিয়ে করাটা অবশ্য মনোরমা দেখে যাননি। মেয়ের বিয়ে দিয়েছেন বছর 2, ছেলেটি বাঙালি, কিন্তু চাকরি করছে বিলাতে। সুতরাং আনন্দময় সংসার সেদিক থেকে নিরানন্দময়। একমাত্র ব্যতিক্রম এই মিনতি, প্রতুলের বড় মেয়ে। এই মেয়েটি বরাবর রয়ে গেছে কলকাতায়, এখন যাদবপুরে পড়ছে, এবার এমএ দেবে। প্রতুলকে বহুবার নিজের কাছে নিয়ে যেতে চেয়েছে, মিন্টু রাজি হয়নি, হয়তো দাদুর মুখ চেয়েই। ভালোই হয়েছে, তবু কথা বলার একটা মানুষ আছে। বাদবাকি তো চাকর ঠাকুর শ্রেণীর। সময় অবশ্য কেটে যেত, মিনতি না থাকলেও সময় কাটানোটা কোনো সমস্যায় মনে হয়নি আনন্দময়ের। এই 3 তলা বাড়ির গোটা 1 তলাটা শুধু বই দিয়ে ঠাসা। বই, বই আর বই। আন্তর্জাতিক আইনের বিষয়ে এত বিরাট ব্যক্তিগত গ্রন্থাগার কলকাতা শহরে অল্পই আছে। আনন্দময় রায়, যে রিটায়ার্ড প্রিন্সিপাল, ল কলেজ, ইন্টারন্যাশনাল ল বিষয়ে একজন অথরিটি।
শুধু আইন নয়, দর্শন বিষয়ে ওর প্রগাঢ় পাণ্ডিত্য। আনন্দময় শুধু ডক্টরেট অফ লই নন, তিনি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনারারি পিএইচডি পেয়েছেন। আনন্দময় সুবক্তাও। দর্শনের দুরূহ সূত্রগুলি তিনি অতি সুললিত ভাষায় ব্যাখ্যা করে থাকেন। ইতিপূর্বে নানান প্রতিষ্ঠান থেকে তার আমন্ত্রণ আসত। ইদানিং শরীরের জন্য বিশেষ কোথাও যান না। একমাত্র গোলপার্কে শ্রীরামকৃষ্ণ মিশনের সপ্তাহে একদিন গিয়ে দর্শন বিষয়ে বক্তৃতা দেন। সেই প্রসঙ্গই তুলেছিলেন আনন্দময়। বলতে চেয়েছিলেন, সপ্তাহে সে চিহ্নিত বাটির কথা নিশ্চয়ই খেয়াল আছে তার নাতনি মিনতির, আর তাই সে নির্মলকে ওই সময়ই আসতে বলেছে। তাতে দোষ হয়নি কিছু। আনন্দময় সেটা মনে করেন না। যে যুগে যে নিয়ম। ওদের আমলে বাপ মা গিয়ে ছেলে দেখতেন, মেয়ে দেখতেন, ওরা জীবনসাথীকে দেখতে পেতেন একেবারে ছাদনাতলায়। মানে আনন্দময়ের ক্ষেত্রে যেমনটি ঘটেছিল। আনন্দময়ের বিবাহ হয়েছিল মাত্র 21 বছর বয়সে। মনোরমা তখন মাত্র 16। পরস্পরকে দেখেছিলেন একেবারে শুভদৃষ্টির পরম লগ্নে। এখন তো অন্য রেওয়াজ। প্রতুল অতুলরাই প্রেম করে বিয়ে করলো, তাই মিনতি তো আবার তার পরের জেনারেশন। নির্মল ছেলেটি ভালো, মাত্র বছর 30-32 বয়স, কিন্তু এর মধ্যে যথেষ্ট উন্নতি করেছে। এত অল্প বয়সে সরকারি মামলা পরিচালনার সুযোগ অতি অল্প জনের ভাগ্যেই ঘটেছে। নির্মলের ব্রিলিয়ান্ট কেরিয়ার তাকে এই বয়সে সে সুযোগ দিয়েছে। ছোকরা উঠবে, অনেক উপরে উঠবে ছোকরা। তার বুদ্ধিদীপ্ত কথাবার্তায় আনন্দময় এটা বুঝতে পারেন। মিনতি সুখী হবে, খুব সুখী হবে তার মিনতিমা। আইনের কূটকৌশল সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নির্মল শটান চলে আসে আনন্দময়ের কাছে। মিনতি কফি বসায়। আনন্দময় নিমিলিত নেত্রে শুনতে থাকেন চুরুট মুখে, আর নির্মল বোঝাতে থাকে কেসটা কি, জটিলতাটা কোথায়। শুনতে শুনতে একসময় আনন্দময় চোখ খোলেন, বলেন, ইয়েস, টুকে নাও। ওসমান ভি অতুল কৃষ্ণ, AIR 1949 ক্যাল 692। মোহাম্মদ হুসেন ভি দলীপ সিংজি, AIR 1970 SC 45। বাবুলাল ভি কিং এম্পায়ার, AIR 1938 PC 130। নির্মল দ্রুত হাতে শ্রুতিলিখন সেরে ছোটে নিচের তলার গ্রন্থাগারে নথিপত্র ঘেঁটে বইগুলো নিয়ে যখন ফিরে আসে, ততক্ষণে মিনতি হয়তো রেখে গেছে কফির ট্রে। নির্মল অবাক হয়ে ভাবে, আনন্দময়ের মাথার ভিতর ইন্ডেক্স কার্ডগুলো কোন কায়দায় সাজানো। উনি কেমন করে এমন স্মৃতিনির্ভর নিদান হাঁকতে পারেন? কোথায়, কোন আদালতে, কবে এই জাতীয় বিচার হয়েছে, তা কি করে এভাবে মনে থাকে ওর? কিন্তু থাকে, দেখা যায় ভুল হয় না আনন্দময়ের। আজ তুমি যে সমস্যার কথা ভাবছ, তেমনি সমস্যা আগেও দেখা গিয়েছিল। অতীত যুগের বিচারক দল ভেবে চিনতে তার উপর রায় দিয়েছেন। সেগুলি দেখো, সেগুলি বিশ্লেষণ করো, বুঝে নাও কোন ল পয়েন্ট কেমনভাবে পেশ করবে, কী কায়দায় সওয়াল করবে, কী কায়দায় তুমি মক্কেলকে জেতাবে। আজও বোধহয় সেই রকম কোনো কেসের জট ছাড়াতে নির্মল তার সাক্ষাৎ প্রার্থী। ঠিক আছে, সেই আলোচনা তো হবে রাত্রে। তার আগে তার বক্তৃতা। আজকের বক্তৃতার বিষয়বস্তুটা যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে। কেনুপনিষদ শুরু করার কথা আছে আজ। কেনুপনিষদ? কেনে শীতং পততি প্রেষিতং মনঃ, কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্ত। মন কাহার ইচ্ছা প্রেরিত হইয়া সবিষয়ে গমন করিতেছে? শ্রেষ্ঠ প্রাণী বা কাহার নির্দেশে গমনাগমন করিতেছে? শ্রীরামকৃষ্ণ মিশন থেকে রাত্রে ফিরে এসে আনন্দময় দেখলেন নির্মল আর মিনতি ঘন হয়ে বসে আছে মুখোমুখি। ড্রাইভারকে গাড়ি গ্যারেজ করতে বলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন আনন্দময়। ছড়ি রাখার স্ট্যান্ডে হাতির দাঁতের মুঠোওয়ালা ছড়িটা রেখে এগিয়ে এসে বসলেন সোফায়। নির্মল উঠে দাঁড়িয়েছিল, সেও বসল। বৃদ্ধ বললেন, তা কি তোমার গুরুতর আলোচনা আছে নির্মল? শুরু করো, আমি কর্ণময়। নির্মল বললে, একটা বিরাট কেসে ফেসে গেছি স্যার। ফেসে গেছো? ইউ আর দ্য অ্যাকিউজড? আগে না স্যার, সে অর্থে নয়। কেসটা আমাকে সওয়াল করতে দেওয়া হয়েছে, আমি সেটাকেই রিপ্রেজেন্ট করব। আনন্দময় মিনতির দিকে তাকিয়ে হেসে বললেন, বোঝো কাণ্ড। উনি মাইনে পাচ্ছেন সওয়াল করার জন্য,
আর কেস হাতে এলে বলছেন ফেঁসে গেছি। নির্মল আবার বলে, না স্যার, মানে কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেটের দিক থেকে এবং আমার ভবিষ্যৎ কেরিয়ারের দিক থেকেও এটা গুরুত্বপূর্ণ স্যার। শোনো, প্রথমটার জন্য আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কিন্তু দ্বিতীয়টার জন্য আছে। কি বলিস মিন্টু? ডু ইউ এগ্রি? মিনতি মাথা ঝাঁকিয়ে বললে, না, আমার আপত্তি আছে। আপত্তি ওই বহুবচন প্রয়োগে। আমাকে আবার দলে টানছো কেন দাদু? তবে তুই এখানে বসে আছিস কেন? বসে আছি জানতে তোমাদের কতক্ষণ লাগবে, মানে রাত্রে নির্মল এখানে খেয়ে যাবে কি না। আরে যাবে যাবে, আমাদের আলোচনা এখন অনেকক্ষণ ধরে চলবে। শুনলি না, এই কেসটার সঙ্গে নির্মলের কেরিয়ার ইনভলভ। তারপর নির্মলের দিকে ফিরে বললেন, মামলাটা কিসে নির্মল? আই মিন, ধারাটা কত? স্যার, ধারাটা সেকশন 292। আই সি। আনন্দময় মিনতির দিকে ফিরে বলেন, এ কি, তুই এখনো বসে? কেন, আমি থাকলে তোমাদের কি অসুবিধা হচ্ছে? আরে কি আশ্চর্য, শুনলি না, ধারাটা 292। মিনতি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। নির্মল মুখ লুকিয়ে হাসে। আনন্দময় রহস্যটা পরিষ্কার করে বলেন, আরে ধারাটা হলো ল অব অবসিনিটি। অশ্লীলতা দোষে অভিযুক্ত কোনো কিছু আলোচনা করব আমরা, কাঁচা খিস্তি করব দুজনে, বুঝলি? 4 রিলেটেড ওয়ার্ডস। ভাগ তুই। মিনতি নির্মলকে বললে, সত্যি? আবার সেই লেডি চ্যাটার্লি, বিবর, প্রজাপতি, রাত ভরে বৃষ্টি? আনন্দময় নির্মলকে বলেন, দেখলে নির্মল, দেখলে, এ চুরির সব ঠোঁটস্থ। অশ্লীলতায় অভিযুক্ত বইগুলোর নাম কেমন পটাপট করে বলে গেল, দেখলে তুমি? মিনতি উঠে যায়। আনন্দময় এবার চাপল্য পরিহার করে বললেন, আমি তোমাকে এ বিষয়ে খুব একটা সাহায্য করতে পারবো না নির্মল। আমার কোর্টে ওই জাতীয় মামলা কোনোদিন ওঠেনি, না অরিজিনাল না অ্যাপিলে। কিন্তু আমি তো শুনেছিলাম স্যার, স্টেট ভার্সেস বুদ্ধদেব ঘোষের কেসে আপনি স্বতঃপ্রণোদিত হয়ে সাক্ষী দিতে চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম বটে, কিন্তু পরে সেটা ম্যাচিওর করেনি। কেন স্যার? কেন সে কথা থাক নির্মল, নানান কারণ ঘটেছিল। তবে আমি সাক্ষ্য না দিলেও ডিফেন্সে সাক্ষীর অভাব কিন্তু হয়নি। ডক্টর মানসী দাশগুপ্তা এবং ডক্টর শিশির চ্যাটার্জি দুজনেই অত্যন্ত পণ্ডিত এবং দুজনেই সুন্দর বিশ্লেষণ করে দেখিয়েছিলেন বুদ্ধদেবের রাত ভরে বৃষ্টি আদৌ অশ্লীল নয়। স্যার, তবু কিন্তু ওরা ম্যাজিস্ট্রেটের কোর্টে হেরেছিলেন। সো হোয়াট? আপিলে জাস্টিস বসু এবং জাস্টিস মুখার্জি বুদ্ধদেব বসুকে বেকসুর খালাস করে দিয়েছিলেন। তা সে যাই হোক, তোমাদের কেসটা কি, আর আসামি কে? লেখক, প্রকাশক না মুদ্রক? আসামিটা কে? তিনজনের একজনও নয় স্যার, আমরা গ্রেপ্তার করেছি একটি পুস্তক বিক্রেতাকে। স্ট্রেঞ্জ, সব বেটাকে ছেড়ে দিয়ে এই বেড়ে বেটাকে ধরবার চেষ্টা করা হলো কেন? স্যার, ওই দুর্নীতি দমন বিভাগ মনে করেছে এ পাপ নির্মূল করতে হলে একেবারে মূলে আঘাত করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু মূল তো হচ্ছে লেখক, যার মাথায় দুর্বুদ্ধিটা প্রথমে জেগেছিল। সে মূলে কুঠারাঘাত করে দেখা গেছে স্যার, কিচ্ছু হয় না। লেখক বরঞ্চ খুশিই হয়। শেষমেশ 200-100 টাকা ফাইন দিতে হলেও ক্ষতি হয় না, কারণ বাজেয়াপ্ত বইয়ের কাটতি বেড়ে যায়। লেখক দুর্নাম নামক দুর্লভ বস্তুটি লাভ করেন, সাহিত্য জগতে তার খাতির বাড়ে। তাছাড়া স্যার, লেখককে মামলায় কাবু করাও শক্ত। লেখকদের প্রতি সাধারণ মানুষ, সংবাদপত্র, এমনকি বিচারকেরও একটা দুর্বলতা থাকে স্যার। বুদ্ধদেব বসুর ক্ষেত্রে তো দেখেছিলেন। আমরা তাই গাছের সেই মূল কাণ্ডটাকে এবার স্পর্শ করিনি, বরং সেই মূল যে মৃত্তিকা থেকে আহার্য সংগ্রহ করে আঘাত এনেছি সেই মৃত্তিকাতে। তলা থেকে মাটিটাকে সরিয়ে দিতে পারলে যত বড় মহিরুহই হোক না কেন, ভেঙে তো পড়বেই স্যার। লেখক আর প্রকাশক গোপনে খুশি হয় অশ্লীলতার দায়ে তাদের বইয়ের বিরুদ্ধে মামলা হলে, বুঝেছেন স্যার? কিন্তু বেচারা পুস্তক বিক্রেতা, তার তো লাভের অঙ্কে কিছুই নেই। 2-1টা ক্ষেত্রে ওই দোকানদারকে জেল জরিমানা করতে পারলে অশ্লীল বই আর বিক্রি করতে সাহস পাবে না।
ফলে প্রকাশক ছাপতে চাইবে না, ফলে লেখক লিখবে না। তো তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে অবশ্য বক্তব্যটার যুক্তি অনস্বীকার্য। তা সে যাই হোক, পুস্তক বিক্রেতাটিকে কিভাবে তাকে ফাঁসানো হলো? নির্মল আনুপূর্বিক বর্ণনা দেয়। কলেজ স্ট্রিট আর হ্যারিসন রোডের কাছাকাছি বি.এম. ভট্টাচার্য অ্যান্ড সন্সে প্রকাণ্ড দোকান, কলকাতার অন্যতম বৃহত্তম পুস্তক ব্যবসায়ী। দেশি বিদেশি বইয়ের সম্ভার। কাউন্টারে না হোক 4-5 জন কর্মচারী খদ্দেরের পছন্দ মতো বই যোগান দেয়। গ্রন্থ বিপণীর প্রতিষ্ঠাতা বিমলমোহন ভট্টাচার্য মশাই স্বর্গলাভ করেছেন। কেবলমাত্র সন্সরাই এখন মালিক। ভট্টাচার্য মশাই 2 পুত্র, ছোটটি কলেজে পড়ছে। বড়দা বিজয়মোহন দোকানে দেখভাল করছেন। তিনি স্বয়ং বসেন ক্যাশ কাউন্টারে। সকাল 10:30, দোকান সবে খুলেছে, খদ্দের পাতে বিশেষ নেই। বিজয়বাবুর নজর হলো একজোড়া সুবেশ দম্পতি ট্রাম রাস্তা থেকে ফুটপাত পার হয়ে দোকানের দিকে এগিয়ে আসছেন। ভদ্রলোক স্যুট পরা, ভদ্রমহিলারও পোশাক পরিচ্ছদে আভিজাত্যের ব্যঞ্জনা। বয়স দুজনের 30 থেকে 40-এর মধ্যে হবে। শতকরা 80% সম্ভাবনা ওরা স্বামী স্ত্রী। বইয়ের দোকানে ঢুকবার মুখে ভদ্রমহিলা থমকে দাঁড়িয়ে পড়েন। তার হাতে একটি অ্যাটাচি কেস। সঙ্গীর কোটের হাতা আকর্ষণ করে তার দৃষ্টি কাচের বিজ্ঞাপন কাবার্ডের দিকে আকৃষ্ট করেন। দোকানে ঢুকতেই বাঁ হাতে ওই গ্লাস কেসে সদ্য প্রকাশিত কিছু বই, বইয়ের প্রচ্ছদ অথবা বিশেষ কোনো বিজ্ঞাপনের ক্যাপশন ডিসপ্লে করা হয়। বিজয়বাবু জানতেন ওইখানে গত 1 সপ্তাহকাল একটি মারাত্মক বিজ্ঞাপন টাঙানো আছে। যে বিজ্ঞাপনটা ওরা দুজনে পড়ছে এখন, ওই কালো স্যুট, বাটিক টাই এবং ক্রেপ ভয়েল জড়োয়া দুল। পড়া শেষ হলো। ভদ্রমহিলা নিম্নকণ্ঠে সঙ্গীকে কি যেন বললেন, উত্তরে তিনিও কি যেন বললেন। দুজনে উঠে এলেন দোকানে। বিজয়বাবু আরও লক্ষ্য করে দেখলেন ওর একজন কর্মচারী অনেকগুলো বই টেবিলের উপর পেরে নামালো। কিন্তু ভদ্রমহিলা পুনরায় ওই কাচের শোকেসের কাছে সরে এসে বিজ্ঞপ্তিটি দ্বিতীয়বার পড়তে থাকেন। বিজয়বাবু মনশ্চোখে দেখতে পেলেন বিজ্ঞাপনখানি আগামী সপ্তাহে প্রকাশিত হইবে। এখনও সভ্য না হইয়া থাকিলে এই শেষ সুযোগ। আমরা কপিরাইট অনুমত্তা অনুসারে মাত্র 30,000 গ্রন্থ ছাপিতেছি। গ্রাহক হইবার অধিকার আবেদনপত্র প্রথমে পাওয়ার ভিত্তিতে বিবেচনা করা হইবে। কোনো আবেদনপত্র গ্রহণ না করার অথবা বাতিল করার অধিকার সংরক্ষিত। কেবলমাত্র প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত সভ্য সভ্যাই আবেদন করিতে পারিবেন। কোনো আবেদনপত্র অগ্রাহ্য বা বাতিল করিবার জন্য কোনরূপ কারণ দর্শাইতে আমরা বাধ্য নই। গ্রাহক হইবার জন্য আবেদনপত্র নিম্নলিখিত পুস্তক বিপণীতে প্রাপ্তব্য। গ্রন্থের পূর্ণমূল্য একটি ক্রসড পোস্টাল অর্ডার অথবা কলিকাতাস্থ কোনো ব্যাংকের ডিম্যান্ড ড্রাফট পে অর্ডার সহ জমা দিয়া রসিদ সংগ্রহ করিতে হইবে। একজন আবেদনকারীকে 5খানেক অধিক গ্রন্থ বিক্রয় করা হইবে না। প্রকাশের পর রসিদ দাখিল করিয়া 1 সপ্তাহের মধ্যে গ্রন্থ ডেলিভারি লইতে হইবে। যে সমস্ত গ্রাহক ডাকযোগে বই সংগ্রহ করিতে চাহেন তাহাদের ডাকমাশুল নিজেদের বহন করিতে হইবে এবং ডাকমাশুল বাবদ গ্রন্থপিছু অতিরিক্ত 3 টাকা জমা দিতে হইবে। বই শুধুমাত্র রেজিস্ট্রিরাকে পাঠানো হইবে। দীর্ঘ 40 বছর অজ্ঞাতবাসের পর পুনঃপ্রকাশিত গ্রন্থটি সম্বন্ধে কয়েকটি মতামত। সর্বকালে সর্বাপেক্ষা ঘৃণিত পুস্তক। লেখক ও প্রকাশকের দুঃসাহস অকল্পনীয়। পর্নোগ্রাফির চূড়ান্ত নিদর্শন না নরনারী নন্দনতন্ত্রের প্রকৃত ব্যাখ্যা? কোণার্ক অথবা খাজুরাহোর মন্দির গাত্রে যে তত্ত্ব পাথরে প্রতিফলিত তা যে ছাপার অক্ষরে পাওয়া যেতে পারে এ কথা চিন্তাই করিনি। কোণারকের শিল্পীকে যতই গালাগাল দিন, নিঃসন্দেহে মানতে হবে তিনি জাত শিল্পী। এই গ্রন্থের লেখকের সম্বন্ধেও সেই শেষ কথা। মুদ্রাকর প্রমাদ সংশোধন করা ভিন্ন মূল রচনার কোনো অংশ বর্জিত হয় নাই। প্রতিটি বিবাহিত বাঙালি পাঠকের অবশ্য পাঠ্য অপ্রকাশ গুপ্ত বিরচিত যৌন উপন্যাস সাগর সঙ্গমে। লাইনো টাইপে ছাপা, সুন্দর কাপড়ের মজবুত বাঁধাই, পৃষ্ঠা সংখ্যা 328, মূল্য 20 টাকা। বিজয়বাবু নজর করে দেখলেন মহিলাটি তার সঙ্গীর কাছে ফিরে এসেছেন। দুজনে কি যেন আবার কথা হলো। কর্মচারীটির সঙ্গেও তারা কথা বললেন। সে হাত তুলে বিজয়বাবুকে দেখিয়ে দিল। ওরা দুজনে এগিয়ে এলেন তার সামনে। ভদ্রলোকই কথা বললেন, আপনিই বিজয়বাবু, দোকানের মালিক? আগে হ্যাঁ, কেন বলুন তো?
সাগর সঙ্গমে বইটি কি এখন কিনতে পাওয়া যাচ্ছে না? আপনার কর্মচারী... আগে হ্যাঁ, আজ টাকা জমা দিলে সোমবার পাবেন। তার মানে আপনার দোকানে এখনো এসে পৌঁছয়নি? তার মানে তা মোটেই নয়, এখন অন্তত ৫০০ কপি বই আমার দোকানেই আছে, কিন্তু প্রকাশকের নির্দেশে সোমবার বইটি বাজারে ছাড়া হবে। ভদ্রলোক কাউন্টারে ঝুঁকে দাঁড়ালেন, একটি সিগারেট ধরালেন, ভদ্রমহিলার কালো রঙের অ্যাটাচি কেসটাও রাখলেন কাউন্টারের উপর খাড়া করে। ভদ্রলোক এক মুখ ধোঁয়া ছেড়ে বলেন, কেন বলুন তো? বই এসে গেছে অথচ বিক্রি করছেন না কেন? বিজয়বাবু বুঝিয়ে বলেন, এই বইটার পিছনে একটা ইতিহাস আছে। বছর ৪০ আগে প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। প্রকাশমাত্র ইংরেজি সরকার বইটি অশ্লীলতার দায়ে বাজেয়াপ্ত করেন। বিচারক নাকি তার রায়ে লিখেছিলেন যে আগামী ৪০ বছরের জন্য বইটির বিক্রয় নিষিদ্ধ। ও রায়দানের তারিখটা থেকে ৪০ বছর শেষ হচ্ছে আজ শনিবার, তাই বিক্রি চালু হবে সোমবার থেকে। ভদ্রলোক উৎসাহিত হয়েছেন মনে হলো। বললেন, কয়েকটা বিষয়ে বুঝলাম না। বইটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। প্রথমত, প্রাক স্বাধীনতা যুগের ঢাকা কোর্টের কী এখতিয়ার আজ কলকাতার জীবনযাত্রায়? দ্বিতীয়ত, নগদ পয়সা দিয়ে লোকে বই কিনবে, তার জন্য আবেদনপত্র, পোস্টাল অর্ডার, এসব হাঙ্গামা কেন? দোকানে খদ্দেরের ভিড় থাকলে হয়তো বিজয়বাবু বলতেন, কি জানি মশাই, আমি দোকানদার, সেসব কথার কি জানি, সে জানে প্রকাশক। হাতে আর কাজ না থাকায় উনি বোঝাতে শুরু করলেন, সাগর সঙ্গমে বইটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল বটে, কিন্তু মামলাটা কলকাতার ম্যাজিস্ট্রেট আদালতের। ইংরেজ আমলের ম্যাজিস্ট্রেটের সেই আদেশ আইন মোতাবেক আজও এখানে গ্রাহ্য। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা জবাবে বলি, প্রকাশক মশাই বোধহয় আশঙ্কা করছেন যে বইটি আবার অশ্লীলতা দোষে অভিযুক্ত হতে পারে, তাই উনি আগে থাকতেই আটঘাঁট বাঁধছেন। আবেদনকারী তো স্বহস্তে লিখে দিচ্ছেন তিনি প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত। এতক্ষণে ভদ্রমহিলা প্রশ্ন করে বলেন, তা বইটা কি সত্যিই অশ্লীল? বিজয়বাবু হাসলেন, এ নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে বুঝলেন। প্রথমত, অশ্লীলতার সংজ্ঞাটাই তো আমরা জানি না। ওই তো দেখুন না, বিজ্ঞাপনে একজন বিদগ্ধ পণ্ডিত নিজেই প্রশ্ন তুলেছেন, পর্নোগ্রাফির চূড়ান্ত নিদর্শন না নন্দন তত্ত্বের প্রকৃত ব্যাখ্যা? এ ভদ্রলোক বোধ হয় নন্দন তত্ত্ব বোঝেন না, তার মন আইন ঘেঁষা। আবার একটি আইনঘটিত প্রশ্নই করলেন তিনি, আমি কিন্তু এমন অদ্ভুত কথা কখনো শুনিনি। কোনো বই একটা নির্দিষ্ট সময়ের জন্য বাজেয়াপ্ত হওয়া। বিজয়বাবু বলেন, আমি সারা জীবন পুস্তক ব্যবসা নিয়ে আছি, তা আমিও কখনো এমন কথা শুনিনি। প্রদীপবাবুর মুখে শুনেছি। প্রদীপবাবুকে? মাথা দিয়ে প্রশ্ন করেন ভদ্রলোক। প্রদীপ পাত্র এ বইয়ের প্রকাশক, ভারতী প্রকাশনের প্রোপ্রাইটার যশোদারঞ্জন পাত্রের একমাত্র ছেলে। ও, তা কি শুনেছেন প্রদীপবাবুর কাছে? শুনেছি সেই ম্যাজিস্ট্রেট ছিল একটু পাগলাটে ধরনের, পণ্ডিত ছিল লোকটা। জাজমেন্টে নাকি সে একটি সংস্কৃত শ্লোকও আওড়েছিল, অর্থাৎ পৃথিবী প্রকাণ্ড বড় আর সময়ও অনন্ত। ভদ্রমহিলা পিছন থেকে বলে ওঠেন, খালু হয়ং নিরাপদে বিপুলাচ্চ পৃথ্বী। এক্স্যাক্টলি, অর্থাৎ বিচারক তদানীন্তন সমাজ ব্যবস্থার জন্যে বইটি অগ্রাহ্য করলেও সর্বকালে সর্বদেশের জন্যে সে কথা বলবার মতো মনের জোর খুঁজে পাননি। নিজ বুদ্ধি বিবেচনা মতো তাই ৪০ বছরের জন্য বইটি নিষিদ্ধ করেছিলেন। ভদ্রলোক বললেন, আপনি তো আমাকে বড় তাতিয়ে দিলেন মশাই, প্রচণ্ড কৌতূহল হচ্ছে। তা আপনি কি বইটা পড়েছেন নাকি নিজে? বিজয়বাবু একটা হাই চাপতে চাপতে বললেন, কাল রাত ৩টের সময় শেষ পাতাটা পড়েছি। অপূর্ব অপূর্ব বইখানা। অপূর্ব? ইউ মিন অশ্লীল নয়? অপূর্ব মানে কি তাই? তার মানে বইটি অশ্লীল? আপনি নিজে পড়ে বিচার করবেন। তার করতে পারছি কই? আপনি যে আজ বেচবেন না বলছেন। দেখুন মশাই, আমরা কলকাতায় থাকি না, ভারতবর্ষেও নয়। কাল সন্ধ্যার প্লেনে আমরা বাইরে যাব। এক কপি কি কিছুতেই বেচতে পারেন না আজ? বিজয়বাবু সে কথার জবাব না দিয়ে বললেন, তা কোথায় থাকেন আপনারা? জবাব দিলে মেয়েটি,
তানজানিয়ায়? সেখানে অনেক বাঙালি আছেন, দিন না একখানা বই নিয়ে যাই। তানজানিয়া? তা তানজানিয়া কোথায়? দক্ষিণ আফ্রিকায়, টাঙ্গানাইকা, নাইজেরিয়া, দেশগুলো মনে আছে? তা কাল রাত্রেই আপনারা চলে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভদ্রলোক পকেট থেকে মানিব্যাগ বার করেন। বিজয়বাবু বলেন, দাঁড়ান মশাই, আগে আবেদনপত্র ভর্তি করুন তো। আপনি বিবাহিত নিশ্চয়ই? ভদ্রলোক একগাল হাসলেন, সঙ্গিনীর দিকে ফিরে বললেন, তুমিই বরং ফর্মটা ভর্তি করো। আমার না আছে সিঁথিতে সিঁদুর, না আছে হাতে শাখা। বিজয়বাবু লজ্জিত হয়ে বলেন, কিছু মনে করবেন না, জাস্ট আ ফর্ম্যালিটি। মেয়েটি আবেদনপত্রখানা টেনে নিয়ে সেটা ভর্তি করে জমা দিল। পড়ে নিয়ে বিজয়বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক। তার চোখের ইঙ্গিতে একজন কর্মচারী ভিতর থেকে একখণ্ড বই প্যাক করে এনে দিল। ইতিমধ্যেই ভদ্রলোক বললেন, না দেখেই 20টা টাকা খরচা করে ফেললাম, কি বলেন, ঠকবো না তো? বিজয়বাবু হেসে বললেন, আমি জামিন থাকলাম, এমন রগরগে বই বাজারে কোনোদিন আসেনি। আপনার স্ত্রী উপস্থিত না থাকলে। ভদ্রলোক হঠাৎ ঘুরে সঙ্গিনীকে বললেন, তুমি গাড়িতে গিয়ে বসো না রমা, আমি এক্ষুনি আসছি। মহিলা হাসলেন, বিচিত্র হাসি। অ্যাটাচি কেসটা ফেলে রেখে নিঃশব্দে বেরিয়ে গেলেন দোকান থেকে। ভদ্রলোক ঝুঁকে পড়ে বলেন, তা কি বলছিলেন তখন? একেবারে নাকি? আরে ঘুম ছুটে যাবে মশাই। ব্যাপারটা কি নিয়ে? মশাই, একটা বেশ্যামাগির কেচ্ছা, আত্মকাহিনী আর কি। সারা জীবন সে কত রকম পুরুষের সংস্পর্শে এসেছে, তার রোগে বর্ণনা। মেয়েটির নাম তটিনী, ম্যাড্রাসি, পাঞ্জাবি, পাঠান, মায় জাহাজে নিগ্রোর ঘাট পার হয়ে সে প্রেমে পড়ল এক ভেতো বাঙালির। 30 বছরের পোড় খাওয়া মাগির এক 22 বছরের বাচ্চা নাগর। সে এক মহা কেচ্ছা। কর্মচারী ব্রাউন পেপারে মোড়া বইটা নিয়ে এগিয়ে আসতে বিজয়বাবু সংযত হলেন। খরিদ্দার ভদ্রলোক ব্রাউন পেপারের মোড়কটা খুলে খুঁটিয়েই দেখে নিলেন বইটার ফর্মা বাধাই ঠিক আছে কিনা। ভদ্রলোক একখানা 100 টাকার নোট বার করে কর্মচারীটিকে দিলেন। বিজয়বাবু ভাঙানি ফেরত দিলেন এবং মহিলার নামে ক্যাশ মেমো কাটলেন। ভদ্রলোক নমস্কার করে চলে গেলেন এবং মিনিট 3 পরে ফিরে এলেন আর একজন সঙ্গীর সঙ্গে। পিছন পিছন সেই ভদ্রমহিলা। বিজয়বাবু বললেন, আপনার অ্যাটাচি কেসটা তো, এই নিন। ওরা 3 জনে এগিয়ে এলেন। ভদ্রলোক হাত বাড়িয়ে অ্যাটাচি কেসটা নিয়ে বললেন, মাফ করবেন বিজয়বাবু, এটা অ্যাটাচি কেস নয়, একটা কনসিল টেপ রেকর্ডার। আমরা এ পর্যন্ত যে কথাবার্তা বলেছি তা ওতে রেকর্ড করা হয়েছে। এবার আমাদের পরিচয়টা দিই, অফিসিয়াল পরিচয়। আমার নাম ইন্সপেক্টর বিমান গুহ, আমার সহকারী শ্রী রঞ্জিত তরফদার, আর ইনি মহিলা আরক্ষা বিভাগের সার্জেন্ট মিস রমা দাস। বিজয়বাবু স্তম্ভিত। কথাগুলো তিনি বোধহয় সব ঠিক বুঝতেই পারলেন না। টুল ছিঁড়ে উঠে দাঁড়ালেন। মানে, কি বলতে চাইছেন আপনি? আমি ইন্সপেক্টর বিমান গুহ আপনাকে, অর্থাৎ BM ভট্টাচার্য অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী শ্রী বিজয় কুমার ভট্টাচার্যকে ইন্ডিয়ান পেনাল কোডের 292 ধারা মতে গ্রেফতার করছি। অফসিন পাবলিকেশন অ্যাক্ট 1925 ক্রমিক সংখ্যা 8 অনুসারে কোনো অশ্লীল বই বিক্রয় করলে অপরাধী আইনত দণ্ডনীয় বিবেচিত হবে। যেহেতু আপনি বিজয় কুমার ভট্টাচার্য মিস রমা দাসকে। মিস রমা দাস? তা উনি আপনার স্ত্রী নন? সাগর সঙ্গমী নামে একটি অশ্লীল বই বিক্রয় করছেন, তাই ওই ধারা মতে আমি আপনাকে গ্রেপ্তার করছি। আপনার দোকানে ওই বই যত কপি আছে তা আমাকে হস্তান্তরিত করে রসিদ দিন এবং আমার সঙ্গে থানায় চলুন। কর্মচারীরাও এগিয়ে এসেছে গণ্ডগোল শুনে। কেউ কেউ নিম্নস্বরে বলছে, এই শালারা পুলিশ। বিজয়বাবু হতচকিত হয়ে বলেন, কি কি বলছেন মশাই? আমার কি দোষ হলো? আমি ছাপোষা দোকানদার, আমার মতো তো হাজারটা দোকানে। বিমান গুহ বললে, বিজয়বাবু, গ্রেফতারের পূর্বে আপনাকে জানানোর প্রয়োজন ছিল না, কিন্তু এখন আপনাকে গ্রেপ্তার করবার পর আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যা কিছু বলছেন তা ওই টেপ রেকর্ডের যন্ত্রে উঠে যাচ্ছে। আপনার মামলা চলাকালে আপনার ওইসব কথা আমরা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারি। আপনি ইচ্ছে করলে কোনো কথা না বলতেই পারেন,
আমার কোনো প্রশ্নের জবাব নাও দিতে পারেন। ইচ্ছে করলে আপনি আপনার সলিসিটরের সঙ্গে যোগাযোগও করতে পারেন। বিজয়বাবু থরথর করে কাঁপছিলেন। তার একজন প্রবীণ কর্মচারী এগিয়ে এসে বললেন, বিজয়দা, কিছু ঘাবড়াবেন না, কোনো কথা আর আপনি বলবেন না এদের। আমি প্রদীপবাবুকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। উনি তো বলেই ছিলেন পুলিশের হামলা হলে ওকে জানাতে। বিজয়বাবু রুমালে মুখটা মুছে বললেন, আমার বাড়িতে একটা সব ব্যবস্থা করছি। কয়েক ঘন্টার মধ্যেই আমরা জামিনে ছাড়িয়ে আনবো আপনাকে। ব্যস্ত হবার কি আছে? আপনি বিচলিত হবেন না বিজয়দা। বিজয়বাবু পুনরায় বিচলিত কণ্ঠে বললেন, না না, আমি ঠিক আছি। ক্যাশের চাবিটা তাহলে? ওটা আপনি নিয়ে যান, ক্যাশ বন্ধ করে যান, দোকান খোলাই থাকবে। আমি আলাদা ক্যাশের হিসেব রাখছি। আমরা শেষ পর্যন্ত লড়ব বিজয়দা। বিজয়বাবু ম্লান হাসলেন, বললেন, আমি তাহলে এদের সঙ্গে? বিমান গুহ বললে, হ্যাঁ আসুন, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের মুখটায় পুলিশ ভ্যান রেখে এসেছি আমরা। ওরা রওনা দিচ্ছিলেন, হঠাৎ পিছন থেকে সেই বৃদ্ধ কর্মচারীটি বলে ওঠে, দারোগাবাবু, একটা কথা শুনুন। ইয়েস। ঘুরে দাঁড়ায় বিমান গুহ। আপনি বিজয়দাকে অ্যারেস্ট করছেন কি করে? ব্রাউন কাগজে মোড়া বইখানা আমি আপনার হাতে দিয়েছিলাম। 100 টাকার নোটখানাও আপনি আমারই হাতে প্রথম দিয়েছিলেন। সুতরাং বিক্রেতা আমি, নবীন পতিতুণ্ডী। আমাকে গ্রেপ্তার করুন। বিমান গুহ নবীন নামধারী ওই বৃদ্ধকে আপাদমস্তক একবার দেখে নিল। ঊর্ধ্বাঙ্গে একটি ফতুয়া, চোখে নিকেলের চশমা, একটা ঘষা কাঁচ, পায়ে ক্যাম্বিসের জুতো, এক মাথায় রুক্ষ সাদা চুল। বিমান বললে, না, বিক্রেতা শ্রী বিজয় ভট্টাচার্য, যিনি ক্যাশ মেমো লিখেছেন। আসুন আসুন বিজয়বাবু। বিজয়বাবু কৃতজ্ঞ চিত্তে তার অধীনস্থ কর্মচারীর দিকে একবার তাকিয়ে দেখলেন। নবীন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার দৃষ্টি বিনিময় হলো না। সে তার ঘষা কাঁচ চশমার ভিতর দিয়ে ইন্সপেক্টর বিমান গুহর দিকে তাকিয়েই ছিল। বললে, আরও একটা কথা ছিল। বলুন। আমার নাম নবীন প্রতিদ্বন্দ্বী, আগেই বলেছি। আমি আর 40 বছর ধরে বই বেচি, বুঝেছেন? বই লিখি না, বেচি। আমি সামান্য মানুষ, তবু আমার সাবধানবাণীটা শুনে যান। এ আপনারা ভালো করলেন না। ওই মহিলাটির মিথ্যা কথা বলার কৈফিয়ত একদিন তো ওকে দিতে হবেই। এই দেশের আদালতে না হলেও আরও বড় একটা আদালতে ওনাকে ওই কৈফিয়তটা দিতে হবে। আপনারা পুলিশ, কিন্তু প্রবঞ্চক, ঠগ ঠগ প্রবঞ্চক। আপনারা আপনারা বিজয় ভট্টাচার্যকে আজ অপমান করছেন না, অপমান করছেন অপ্রকাশ গুপ্তকে। তিনি আপনাদের মতন প্রবঞ্চক ঠগ ছিলেন না। সত্য কথা বলার হিম্মত তার ছিল। তার স্বর্গত আত্মা আপনাদের আজ অভিশাপ দিচ্ছে। ইন্সপেক্টর বিমান গুহ জবাব দেয় না। অভিসম্পাতে সে অভ্যস্ত। সদল বলে বেরিয়ে আসে দোকান ছেড়ে। চ্যুত হওয়াটাই জীবনে পরম লগ্ন, এ সত্য জানা ছিল ভাস্কর মুখার্জির। গাছের আম ক্রমে বড় হয়, মাটি তাকে আকর্ষণ করে, ঝোড়ো হাওয়ায় সে দুলতে থাকে, কিন্তু প্রাণ পরে আঁকড়ে থাকে বোটার নিরাপদ আশ্রয়ে। ঝড়ের কাছে সে কিছুতেই আত্মসমর্পণ করবে না। ওই বৃন্তের সঙ্গে যে তার নারীর যোগ, তবু একদিন তার সেই নারীর যোগ ছিন্ন হয়, আর সে বৃন্তচ্যুত হওয়াতেই তার সার্থকতা। ভাস্করের জীবনে আজ সে পরম লগ্নটি এসেছে। যে গাছ তাকে এতদিন প্রাণরসে পুষ্ট করেছে, তার নিরাপদ আশ্রয় ত্যাগ করে কেন্দ্রাতিক বেগে তাকে বের হয়ে পড়তে হবে, যেমন করে বন্দরের কাল শেষ হলে জাহাজ ভেসে পড়ে অকুল সমুদ্রে। কৃতজ্ঞতার নোঙর এবার ছিঁড়তে হবেই। কৃতজ্ঞতা, তার বন্ধন বড় শক্ত। সমস্ত সংসার তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ঋণ দিয়ে, দাদন দিয়ে। বাপ শিবনাথের কাছে তুমি কৃতজ্ঞ। তিনি তোমাকে এই দুনিয়ায় এনেছেন, লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন, শেষমেশ হাত দুটি কচলে কচলে তোমাকে একটা চাকরিতেও ঢুকিয়ে দিয়েছেন। মা শৈলবালার তো কথাই নেই। কথায় বলে মাতৃঋণ ও নাকি শোধ করা যায় না। মাস পয়লায় তাই যখন ও প্যাকেটটা মায়ের হাতে ধরে দেয়, আর তিনি প্রশ্ন করেন, এ মাসে 100 টাকা কম কেন রে খোকা? তখন বলতে নেই, সিনেমা সিগারেট ছাড়া কলকাতায় অফিস যাতায়াতের জন্য তো বাস ভাড়াটা লাগে। দাদা অশোক সব সম্পর্ক ত্যাগ করে গেলেও তোমার তো একটা কর্তব্য আছে। মনে করে দেখো,
তার বদান্যতায় তুমি তার ব্যবহৃত শতচ্ছিন্ন বইগুলি ঘেঁটেই একে একে পরীক্ষার বেড়া ডিঙিয়েছিলে একদিন। ছোট বোন উমার অবশ্য কোনো দাবি নেই, না থাক, সে আছে বলেই বোতামহীন স্ত্রী ছাড়া জামা প্যান্ট আজও পরতে হয় না ভাস্করকে। না, ভাস্কর কৃতজ্ঞতার বেড়াজালে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ। তবু প্রেম শব্দটার এমন একটা মহিমা আছে, ও প্রেমের অজুহাতে সংসারে দায় দায়িত্ব ঝেড়ে ফেলে প্রেমের জোয়ারে ভেসে পড়ার মতন মনোবল সংগ্রহ করতে পারে না ভাস্কর। শনিবার অফিস ছুটি হয়েছে বেলা 2টোয়, কিন্তু ভাস্কর যখন বাড়ি এসে পৌঁছলো তখন রাস্তার বাতি জ্বলছে। ভাস্কর কায়দা করে বলতে পারত অফিসের কাজই করেছে এতক্ষণ, ওভারটাইম, কিন্তু মনের অগোচরে তো পাপ নেই। ভাস্কর বোঝে কিসের আকর্ষণে সে ওই সুন্দরী মক্কেলের সান্নিধ্যে কাটিয়ে এলো এই সপ্তাহান্তিক অপরাহ্নের অবকাশ। কাজের কথার চেয়ে যেখানে অকাজের কথাই বেশি হয়েছে, আয়করের অঙ্কের চেয়ে তৃপ্তির সঙ্গটাই সেখানে বড় হয়ে উঠেছিল। ভাস্কর ল কলেজ থেকে পাশ করে ভ্যারেন্ডা ভাজছিল কিছুদিন। পিতা শিবনাথই একদিন ওকে নিয়ে গিয়েছিলেন মিত্র অ্যান্ড মিত্র সলিসিটার্স ফার্মের সিনিয়র পার্টনার সুকোমল মিত্রের কাছে। শিবনাথ যে সওদাগরি অফিসের বড়বাবু ছিলেন, সেই ইন্ডিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির সলিসিটার্স ছিলেন মিত্র অ্যান্ড মিত্র। চাকরি জীবনে তাই শিবনাথের সঙ্গে সুকোমল মিত্রের কিছুটা পরিচয় হয়েছিল। সেই সূত্রেই অবসরপ্রাপ্ত শিবনাথ তার MA-BL পুত্রের উমদারি করতে এসেছিলেন এবং সফলকামও হয়েছিলেন। ফলে এক হাতে কালো গাউনটাকে বুকের কাছে চেপে ধরে অপর হাতটি বাড়িয়ে বাও করে মিলর্ড বলে সওয়াল করার স্বপ্ন ঘুচে গেল। শিবনাথের অধস্তন পুরুষ হয়ে গেল মিত্র অ্যান্ড মিত্র কোম্পানির উত্তরাধিকার সূত্রে গ্লোরিফাইড কেরানি। প্রথমে ঢুকেছিলেন সামান্য মাহিনাতে, কিন্তু নিজ কর্মক্ষমতার গুণে এখনও প্রায় 4 অঙ্কের সংখ্যাটা ছুঁই ছুঁই। ভাস্কর অনেকবার ভেবেছে এই চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন প্র্যাকটিস শুরু করবে। কলেজে বক্তা এবং ডিবেটার হিসাবে সে বরাবর সুনাম কিনেছে। ওর বিশ্বাস সাহস করে একবার নেমে পড়তে পারলে উকিল হিসেবে সে নাম কিনবে। নাম মানেই অর্থ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা। আর ওর এই গোপন বাসনা ক্রমাগত ইন্ধন জুগিয়ে গেছে ওর সহপাঠী আর বন্ধু সলিল লাহিড়ী। ছোটদা, তোমার একটা জরুরি ফোন এসেছিল বেলা 3টে। প্রদীপদা খোঁজ করছিল, বলেছি তুমি বাড়ি এসেই ওকে রিং ব্যাক করবে। 1 কাপ ধুমায়িত চা হাতে উমা এসে দাঁড়ায়। ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে ভাস্কর বললে, ও আচ্ছা, ঠিক আছে। চায়ের বাটিতে চুমুক দিতে দিতে ভাস্কর আবার ডুবে গেল তার চিন্তায়। প্রদীপ প্রদীপ এতদিন পরে হঠাৎ এমন জরুরি ফোন করলো কেন? কতদিন পরে? তা বছরখানেক তো বটেই। ওদের বাড়িতে সেই অপ্রীতিকর ঘটনাটা ঘটে যাবার পর প্রদীপ চলে গিয়েছিল, আর আসেনি কোনোদিন, যোগাযোগও করেনি। প্রদীপ ওর সহপাঠী, একসঙ্গে প্রেসিডেন্সিতে পড়তো। সে একটা যুগ গেছে যখন সকাল থেকে রাত্রি ওর জীবন আলোকিত হয়ে থাকতো ওই প্রদীপের আলোয়। কলেজ, কফি হাউস, ক্লাস পালানো, ম্যাটিনি শো অথবা খেলার মাঠ, ওরা 3জন, ও, প্রদীপ আর সলিল। ওরা 2জন মধ্যবিত্ত, ও আর সলিল, কিন্তু প্রদীপ তো বড়লোক ছিল। ফলে বড়লোকের ছেলেও প্রদীপের স্কন্ধেই চাপত রেস্তোরাঁর বিল থেকে সিনেমা কাউন্টারে পয়সা মেটাবার দায়। প্রদীপের বাবা বিখ্যাত পুস্তক ব্যবসায়ী প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স। এদেশে তো বটেই, বিদেশেও তার বহু বই কাটে। ফলে অর্থের অভাব ছিল না প্রদীপের, এবং বন্ধুদের জন্য তা ব্যয় করবার মতো দরাজে দিলটাও ছিল প্রদীপের। ছেলেটা সত্যিই দিলদরিয়া। সেবার শিবনাথ যখন বাথরুমে উল্টে পড়লেন, মানে তার প্রথম যখন অ্যাটাক হলো, তখন ভাস্কর চোখে অন্ধকার দেখেছিল। তখনও ভাস্কর চাকরি বাকরি ধরেনি। দাদা তার আগেই সংসার ত্যাগ করে চলে গেছে। সংসার টিকেছিল একমাত্র শিবনাথের উপার্জনে। ওই প্রদীপই সে সময় অযাচিতভাবে ওর হাতে গুঁজে দিয়েছিল 1 বান্ডিল 100 টাকার নোট, বিনা হ্যান্ড নোটে, বলতে গেলে ধার শোধের প্রত্যাশা না রেখেই। এত টাকা প্রদীপ কোথায় পেল সে কথা ভাস্কর সাহস করে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। প্রয়োজনের তাগিদ তার এতটাই সর্বগ্রাসী ছিল। পরে জেনেছিল প্রদীপ সে সময় বাপের ব্যবসা দেখত, ক্যাশ টাকা নাড়াচাড়া করবার সুযোগ ছিল তার। কি করে সে ক্যাশ রেজিস্টার ম্যানেজ করেছিল তা আজও জানে না ভাস্কর। সে শুধু জানে চাকরি পাবার পর তিল তিল করে সেই ঋণ শোধ করেছে সে, মাসে মাসে 50-100 দিয়ে।
হ্যাঁ, কৃতজ্ঞতার কথা যদি তোলো, তবে এ বাড়ির বাইরে ওই আর একজনের কাছেও ভাস্করে কেনা থাকা হয়ে উচিত। প্রেসিডেন্সি কলেজে গণ্ডি পার হবার পর প্রদীপের সঙ্গে যোগাযোগটা ক্রমেই ক্ষীণ হয়ে আসে। প্রদীপ ঢুকে পড়েছিল তার বাপের ব্যবসায়, ভারতী প্রকাশনীতে। এমএ পড়েনি প্রদীপ, উপায়ও ছিল না, কারণ অনার্স নিয়ে পাশই করতে পারেনি। সলিল আর ভাস্কর দিনে পড়তো এমএ আর রাত্রে আইন। তখনও অবশ্য মাঝে মাঝে প্রদীপের সঙ্গে ওদের দেখা হতো আড্ডায়। তারপর যেমন হয়ে থাকে আর কি, মাঝে মধ্যে পথে ঘাটে দেখা হলে যে কেউ একজন অভিযোগ করে, কে রে হতভাগা, আজকাল যে তোর পাত্তাই পাওয়া যায় না। সলিলের সঙ্গে অবশ্য দোস্তিটা আরও কিছুদিন টিকেছিল, সেটা ছিন্ন হলো সলিল বিয়ে করার পর। তবু দেখা সাক্ষাৎ হয়েছে হাইকোর্টের বারান্দায়, ওল্ড কোর্ট হাউসে সেই চিহ্নিত ক্যাফেটেরিয়ায়, কিংবা সলিল হয়তো এসে হানা দিয়েছে ওর অফিসে, অথবা ভাস্করই গিয়ে বসেছে ওর অন্ধকুটুরিতে। সলিল লাহিড়িও ঠিক ওর মতো ঢুকেছিল এক বাস্তুঘুঘুর খোঁয়াড়ে, আলো বাতাসীন এক আইন ব্যবসায়ীর অফিসে। কেস নিয়ে ওদের আলোচনা হয়েছে, ল পয়েন্ট নিয়ে তকরার হয়েছে, উত্তম কুমার থেকে গ্যারফিল্ড সোভার্স, কিউবা থেকে ভিয়েতনাম, ডবল হাফ চায়ের কাপে ডুবিয়ে ছেড়েছে। তবু সে দ্বৈত সঙ্গীতে গানের ধুঁয়োর মতো একটা প্রসঙ্গ বারে বারে ফিরে এসেছে, ওদের একটা যৌথ স্বপ্নের কথা। দু বন্ধুর একটা না গড়া 7 মহলা বাড়ির নকশা, মুখার্জি অ্যান্ড লাহিড়ী সলিসিটরস ফার্ম। সেই কালো গাউন পরে বাউ করে বলা, ইউর অনার, মিলর্ড। ওদের দুজনে যে কেউ প্রসঙ্গটা তুললেই অপরপক্ষ তাকে তৎক্ষণাৎ থামিয়ে দিত। অবজেকশন, ইউর অনার, দিস ইজ ইররেলিভেন্ট, ইম্যাটেরিয়াল অ্যান্ড। কথা খাঁটি। চাকরি ছেড়ে না হয় দুই বন্ধু একটা নতুন ফার্ম খুলে বসলো, অফিস ঘর ভাড়া নিল, না হয় কোনো ক্রমে টেলিফোন কানেকশনও পেল। তারপর কেস আসবে কোথা থেকে? সলিল বলতো, বুঝলি ভাস্কর, উকিলবাবু তো পাওয়া যায় পাড়ায় পাড়ায়। সে ভিড়ে একটা নতুন অফিস খুলে মাছি তাড়াবার কোনো অর্থ হয় না। শুরু করতে হবে নাটকীয়ভাবে, ড্রামাটিক্যালি। এমন একটা কেস নিয়ে আমরা উদ্বোধন করব যে রাতারাতিভাবে ফেমাস হয়ে যাব। যে মামলার কথা নিত্য হবে খবরের কাগজে হেডলাইন, তোর আমার নামে রোজ ছাপা হবে কাগজে, তেমন একটা ঝাঁঝালো কেসের সন্ধান যদি পেতাম। ভাস্কর বলতো, তেমন কেস কোর্টে আসে হাজারে একটা সলিল, আর এলেও মক্কেল খোঁজে কেষ্ট বিষ্টু কৌশলী, ওই যারা চাঁদি ছোন না, যাদের ফি মোহরে কষতে হয়। সলিল বলতো, সেই তো হয়েছে মুশকিল, না হলে কবে চাকরির মাথায় লাথি মেরে। দাদা কই, প্রদীপদাকে তো ফোন করলি না? উমার কণ্ঠস্বরে চিন্তার জগৎ থেকে বাস্তবে নেমে আসে ভাস্কর। এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তা অবশ্য হতেই পারে। এককালে প্রদীপ পাত্র শ্রীমতী উমার প্রতি কিছু দুর্বলতা দেখিয়েছিল বটে। সে যুগে যখন ও এ বাড়িতে আসতো সকাল বিকেল, উমা তখন সপ্তদশী, ওরা 22-23। সে আজ বছর 8 আগেকার কথা। উমার জন্য ভাস্করের দুঃখ হয়। 25 বছরের কুমারী মেয়ে, বেচারি কালো, মুখশ্রী যতই সুন্দর হোক, ওর কল্পলোকে রাজপুত্র আজও এসে পৌঁছয়নি এবারে দোরগোড়ায়। না, ভুল হলো, সে বোধহয় এসেছিল, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে শিবনাথের কঠোর যাত্রাভিমানে। রাঢ়ী শ্রেণীর মেয়ের জন্যে পাত্রবাড়ির পাত্র, এ অনাচার অসহনীয়। তারপর শিবনাথ রিটায়ার করলো, দাদা সংসার ছেড়ে চলে গেছে, মায়ের হাত হয়েছে শাখা সম্বল, আর এত বড় সংসারের বিশ্বগ্রাসী ক্ষুধার দায় মিটিয়ে ভাস্করও কিছু সঞ্চয় করতে পারেনি, যাতে ওই রাঘব বোয়ালদের, ওই যারা মাঝে মাঝে এসে বাইরের ঘরে বসে মিষ্টান্ন ধ্বংস করে চলে যেত, বাড়ি গিয়ে চিঠিতে জানাবো বলে ওদের দাবি মেটানো যায়নি। ইদানিং অবশ্য সে বখেরা মিটেছে। উমার কোনো পাত্রপক্ষের সামনে নিজেকে বিজ্ঞাপিত করতে দৃঢ় স্বরে অস্বীকার করেছে। হয়তো তার জেদ পাত্তা পেত না শিবনাথের ধমকে, কিন্তু রোজগেরের ছেলে সহানুভূতি উমারই পক্ষে যাওয়ায় সে বিড়ম্বনার অবসান ঘটেছে। ভাস্কর উমাকে বললে, এখন আর ওকে ফোন করে লাভ নেই, প্রদীপ অফিস থেকে বেরিয়ে গেছে। অফিস কেন দাদা, বাড়িতে করো না।
ভাস্কর ইতিমধ্যে ইজি চেয়ারে আরাম করে শুয়েছে। বলে, তুই একটু চেষ্টা করে দেখ না উমা, ওকে লাইনে পেলে ডেকে দিস। উমা ভাব দেখালো সে যেন অত্যন্ত বিরক্ত হয়েছে। নেহাত দাদার বন্ধুর জরুরি দরকার, তাই সে রাজি হলো। ভাস্করের ঘর ছেড়ে বেরিয়ে ডাইনিং স্পেসে এলো। টেলিফোনটা ওইখানে থাকে। তুলে নিয়ে ডায়াল শুরু করতে দক্ষিণের ঘর থেকে শিবনাথ বলে ওঠেন, কাকে ফোন করছিস রে খুকি? এই আর এক যন্ত্রণা। বুড়ো মানুষ, রিটায়ার করেছেন, অথর্ব, আপন মনে থাকলেই তো হয়। তা নয়, কে কী করছে, কে আসছে, কে যাচ্ছে, কোথা থেকে আসছে বা যাচ্ছে, সব খবর ওনার জানা চাই। বুড়ো হলে মানুষের ধর্ম ধর্ম বাতিক হয়। স্বর্গে যাবার সুবিধা হোক বা না হোক, মর্তের মানুষগুলো কয়েক ঘন্টা নিশ্চিন্ত হতে পারে। শিবনাথ তা ধারও মারান না। গল্পের বই পড়েন না, কিন্তু লাইব্রেরি থেকে কি বই আনা হচ্ছে তার খবর রাখেন। তার একমাত্র নেশা রেডিও। দিবারাত্র কানের কাছে রেডিও বাজছে। উনি কিন্তু শোনেন না আদৌ। পঞ্চেন্দ্রিয় একাগ্র করে উন্মুখ হয়ে লক্ষ্য করতে থাকেন সংসারের প্রতিটি মানুষকে। তোর হাতে ওটা কি রে কেসটা? অগত্যা কেসটা দাদাবাবুর জন্য আনা সিগারেটের প্যাকেটটা হাত সাফাই করতে বাধ্য হয়। উমা, দেখি চিঠিটা কার? খামি চিঠি হলেও রেহাই নেই। আলো সামনে ধরে লক্ষ্য করবেন ভিতরে বস্তুটাকে শনাক্ত করা যায় কিনা। হস্তাক্ষর, পোস্টাল ছাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। মায়ের প্রৌঢ়া স্ত্রীকে পর্যন্ত জিজ্ঞেস করবেন, তখন জানলা দিয়ে কার সঙ্গে কথা বলছিলে গো? উমা শিবনাথের প্রশ্নের জবাব দেওয়া বাহুল্য বোধ করে। ভাস্করকে ডেকে দেয়, ছোটদা, পাওয়া গেছে, নাও কথা বলো। ভাস্কর উঠে আসে। শিবনাথ ও ঘর থেকে যথারীতি পোষ্টমান নিক্ষেপ করতে থাকেন। কে রে, কাকে টেলিফোনে পেলি রে উমা? উমা জবাব দেয় না। হ্যালো, কে? প্রদীপ, বল, কি ব্যাপার? আরে কোথায় থাকিস সারাদিন? অফিসে ফোন করলে বলে বাড়ি গেছে, বাড়িতে ফোন করলে বলে অফিসে গেছে। আরে এ দুনিয়াটা কি শুধু অফিস বাড়ি দিয়ে সীমিত? কেন খুঁজছিলি বল? টেলিফোনে হবে না, শোন, অনেক কথা আছে, মোস্ট আর্জেন্ট। তুই আছিস? আসবো নাকি? জাস্ট এ মিনিট। টেলিফোনে কথা মুখে হাত চাপা দিয়ে ভাস্কর উমার দিকে ফেরে বলে, প্রদীপ আসতে চাইছি, কি বলবো? উমা কিছুতেই নির্লিপ্ত ভাবটা বজায় রাখতে পারল না। তার মুখে অতি দ্রুত কয়েকবার রং পাল্টালো। বোধ করি তার মনে পড়ে গেল 5-7 বছর আগে দেখা প্রদীপদাকে, কিংবা যেদিন সে শেষবার এ বাড়ি ছেড়ে চলে যায় সেই দিনটার তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল ওর। অথবা সব কিছু আড়াল করে দাঁড়ালেন শিবনাথ। বাড়িতে কুললে 3খানা ঘর। দক্ষিণের সবচেয়ে ভালো ঘরখানা শিবনাথ শৈলবালার ঘাঁটি, পাশের ছোট্ট খুপড়িটি উমার, আর সামনের ঘরখানা ভাস্করের। প্রদীপদা এলে ছোটদার ঘরেই এসে বসবে, কিন্তু শিবনাথ কি টের পাবেন না? যা হবে না, যা হবার নয়, তার জন্য স্বপ্ন দেখে কী লাভ? শুধু শুধু হয়তো অপ্রীতিকর একটা ঘটনা ঘটবে। না না, উমা তা চায় না। তার দৃঢ় অভিমত, প্রদীপদাকে এ বাড়িতে আসতে বলার কোনো মানে হয় না অত কাণ্ডের পর। কি হলো বলবো? আমি তার কি জানি? এর চেয়ে দৃঢ়তর ভাষায় উমা বলতে পারল না। ভাস্কর টেলিফোন মুখে বললে, না রে, আজ এখানে একটু অসুবিধা আছে রে প্রদীপ। আমাদের বাড়িতে আজ গেস্ট আছে, এখানে নিরিবিলি হবে না, তুই বরং বাড়িতে থাক, আমিই আসছি। প্রদীপও যেন একটু আশাহত হলো। বললে, ও আচ্ছা, ঠিক আছে, আয়। ভাস্কর টেলিফোনটা নামিয়ে রাখে। উমার দিকে তাকিয়ে ম্লান হাসে। বলে, সরি। সরি মানে? মানেটা যদি বুঝে থাকিস তাহলে তো ব্যাখ্যার প্রয়োজন নেই উমা। না বুঝে থাকিস তাহলে বৃথাই বলেছি ওটা। সেক্ষেত্রেও ব্যাখ্যার আর দরকার নেই। ভাস্কর চলে আসে নিজের ঘরে। শার্ট প্যান্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি চড়ায়। পিছন থেকে শোনা যায় শিবনাথের কণ্ঠস্বর, গেস্ট আবার কে এলো এ বাড়িতে? আশ্চর্য বাবা, কথা বলতে এদের যেন মাথায় বাজ ভেঙে পড়ে। সব কটা সমান, সব কটা, সব কটা দিন রাত নিজের মধ্যেই কথা বলে যায়। মিনিট 5 পরে উমা এ ঘরে এসে দেখল পোশাক বদলে ভাস্কর নিশ্চুপ পড়ে আছে তার ইজি চেয়ারে।
দু আঙুলের ফাঁকে ধরা সিগারেটে গাছের পাকা আমটির মতো মারাত্মকভাবে ঝুলছে ছাইটা। চোখ দুটো বোজা, চশমাটা কোলের উপর। উমার পদশব্দেও ধ্যানভঙ্গ হল না ভাস্করের। ছোটদা, এই ছোটদা। চোখ দুটি খুলে গেল, ছাইটা পড়ল মেঝেতে। কি ভাবছিস বলতো? যা ভাবছিস তুই। এতদিন পরে প্রদীপ পাত্র হঠাৎ কি জরুরি কথা বলতে চাইছে ভাস্কর মুখার্জিকে, তাই ভাবছি। একটু ইতস্তত করে উমা বললে, ওর সেই টাকাটা পুরো শোধ হয়ে গেছে ছোটদা? গেছে রে, গেছে। না গেলেও এভাবে টাকার তাগাদা দেবার লোক প্রদীপ নয়। না না, তা বলছি না আমি। আমি ভাবছিলাম। ঠিক ওই কথাই তো আমিও ভাবছি রে উমা। কি কথা ছোটদা? ওই তুই যা ভাবছিস। প্রদীপ পাত্রের জরুরি কথাটা যদি এমনতর হয়। অনেক অনেক দিন উমাকে দেখিনি। সে কেমন আছে রে? হঠাৎ কোথাও কিছু নেই, এ কথায় ক্ষেপে গেল উমা। বললে, ছোটদা, তোদের মনে রাখা উচিত আমিও রক্ত মাংসের জীব। কেন অহৈতুক আমাকে এভাবে অপমান করিস বলতো? আমি আমি তোদের কি ক্ষতি করেছি? ভাস্কর সোজা হয়ে উঠে বসে, চশমাটা নাকে চড়ায়। বলে, উমা, আমাকে ওই শিবনাথ শৈলবালার দলে ফেলিস না রে। তুই তো জানিস এ ব্যাপারে আমি বরাবর তোর দলে। এখনো যদি তোর হিম্মত থাকে তো বল, বড়দা যেভাবে রুখে দাঁড়াতে পেরেছিল সেভাবে যদি তুই। কি বকছো তুমি পাগলের মতো? সেসব তো কবেই চুকে বুকে গেছে। আমিও তো তাই ভেবেছিলাম রে, কিন্তু আজ হঠাৎ প্রদীপের টেলিফোন পেয়ে আমার কেমন যেন সন্দেহ জাগছে উমা। তাই যাবার আগে তোর মনের কথাটা জেনে যেতে চাই। পারবি? দেখ, যদি পারিস, যদি সেভাবেই ঘটনার মোড় নেয়, প্রদীপ যদি আজ। তার আগে আমাকে একটা কথা খোলাখুলি বলতো ছোটদা। কি কি বলবি? তোর কি হয়েছে? আজ কদিন ধরে লক্ষ্য করছি তোরও একটা বিরাট পরিবর্তন হয়েছে। তুইও কি কোনো মেয়েকে? এমন মুখোমুখি প্রশ্নের সম্মুখে ভাস্করও দিশেহারা হয়ে গেল। জবাব জোগালো না তার মুখে। ভেবে রেখেছিল এই জাতীয় প্রশ্ন উঠলে সরাসরি হেসে উড়িয়ে দেবে, অস্বীকার করবে। কিন্তু এমন পরিবেশে এমন সুরে উমা প্রশ্নটা করে বসল যে সব কিছু গুলিয়ে গেল ভাস্করের। আমি ঠিকই ধরেছি তাই না? মেয়েটিকে তা এখনই জানতে চাইছি না রে ছোটদা। শুধু বল, সে কি বেজাতে রে ছোটদা? কর্তব্য ছাড়া রক্তের সম্পর্কের সঙ্গে আরও একটা বন্ধন হয়ে থাকে, তাকে বলে ভালোবাসার বন্ধন। এ বাড়িতে ওই একটিমাত্রই প্রাণী, ওই উমাই সে বন্ধনে আঁকড়ে রেখেছে ভাস্করকে। তাই বেচারি অস্বীকার করতে পারল না। বললে, হ্যাঁ রে উমা, শুধু বেজাত তো নয় রে উমা, মেয়েটি বিধবা। উমার প্রতিক্রিয়াটা ঠিক নজর হলো না ভাস্করের, কারণ সেই মুহূর্তে আবার বেজে উঠল টেলিফোনটা। উমার ওই চমকটা সেই টেলিফোনের আহ্বানেও হতে পারে। ভাস্করই এগিয়ে এসে টেলিফোনটা তুলে নিল। হ্যালো, এই প্রদীপ বলছি, শোন, তোদের বাড়িতে তো আজ গেস্ট আছে। তুই বাড়িতে বলে আয় আজ রাত্রে আমার এখানেই থাকবি, রাত্রে এখানেই খেয়ে নিবি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। টেলিফোন রেখে উমাকে বলল, ওই প্রদীপই আবার ফোন করেছিল, মাকে বলে দিস আমি রাত্রে ফিরবো না, বাইরে খাবো। প্রদীপদার বাড়িতে থাকবি ছোটদা? ভাস্কর হেসে বলল, তুই কি ভাবছিস অন্য কোথাও? উমা হাসল না, আঙুলে আঁচলটা জড়াতে জড়াতে বললে, একটা কথা ছোটদা। বল। তোরা আজ সারা রাত কী কথা আলোচনা করবি তা তো আমি জানি না, কিন্তু প্লিজ তুই দেখিস আমার প্রসঙ্গ যেন না ওঠে। তার মানে? উমা মুখটা তুলল, ওর চোখে আর জল নেই, তবু যেন চিকচিক করছে তার দৃষ্টিটা। বললে, তুই এক্ষুনি যে কথা বললি ছোটদা, তারপর? কি কি বলেছি আমি? দূর, ওসব বাজে কথা। না না ছোটদা, আমার কাছে লুকোস না, আমি বুঝতে পেরেছি বড়দার মতো তুইও। উমা দ্রুত ঢুকে যায় নিজের ঘরে, হঠাৎ খিলটা বন্ধ করে। ভাস্কর পিছন থেকে ডাকে, উমা, এই উমা, শুনে যা, শুনে যা। ও ঘর থেকে শিবনাথ বলে ওঠেন, আবার কে ফোন করলো রে খুকি? এই
এই খুকি, কে ফোন করলো? রুদ্ধদ্বারের ওপাশে শিবনাথের 25 বছরের খুকিটি কি করছে তার দেখতে পেল না ভাস্কর। সে পথে নামল। পাইকপাড়ায় থাকার এই এক সুবিধা, ফাঁকা দোতলা বাসের সুবিধা মতো সিটে জানলা ঘেঁষে বসা যায়। ভাস্কর আরাম করে বসল তার সিটে। বাসটা ভর্তি হচ্ছে একে একে, ছাড়া দেরি আছে। থাক, যখন হয় ছাড়বে, তারা কি? সারাটা রাতেই তো সে থাকবে প্রদীপদের বাড়ি। আবার চিন্তার জগতে ডুব মারে সে। না, উমা নয়, এখন সে যে মেয়েটির কথা ভাবছে সে মেয়েটির নাম রেবা সেন। এই তো ঘন্টা তিনেক আগে যার বাড়িতে শনিবারের অপরাহ্নটা কাটিয়ে এলো ভাস্কর অফিসের কাজে। রেবা সেন গৌরাঙ্গী, সুন্দরী, অনিন্দ ফিগার। কে বলবে এক ছেলের মা এবং বয়স 28 বছর 3 মাস, অর্থাৎ ভাস্করের চেয়ে মাত্র 7 মাসের ছোট। সমবয়সী বলা চলে। মক্কেলের বয়সটা ভাস্কর নির্ভুলভাবে জানে। মক্কেলে লেট ল্যামেন্টেড ব্যবসায়ী বিকাশ সেনের ধর্মপত্নী শরণাপন্ন হয়েছিলেন মিত্র অ্যান্ড মিত্র সলিসিটার্সের অফিসে নিতান্ত বৈষয়িক প্রয়োজনে, স্বর্গত বিকাশ সেনের সম্পত্তির দখল নিতে। মিত্র অ্যান্ড মিত্র সিনিয়র পার্টনার দায়িত্বটা দিয়েছিলেন ভাস্কর মুখার্জিকে। ফলে বারে বারে মক্কেলের সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছে, স্বামীর যাবতীয় অ্যাসেটসের সন্ধান জোগাড় করতে হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার, ইন্স্যুরেন্স পলিসি, ডিভেঞ্চার এবং স্থায়ী সম্পত্তি, কলকাতায় 2খানি বাড়ি, গাড়ি, ভল্টের কালো টাকা তো বটেই। রেবা সেন প্রথমটা স্বীকার করতে চাননি, কিন্তু ভাস্করের সঙ্গে ঘনিষ্ঠতা হবার পর সুরসুর করে সব খুলে দেখিয়ে দিয়েছেন। সম্পূর্ণ বিশ্বাস করেছেন ভাস্করের উপর। রাউন্ড অফ করলে সংখ্যাটা এমন পর্যায়ে পৌঁছবে যাতে ওয়েলথ ট্যাক্স এড়ানো অসম্ভব, কালো টাকা বাদ দিলেও। অথচ আশ্চর্য, সেটা এতদিন দাখিল করেননি ধুরন্ধর ব্যবসায়ী বিকাশ সেন। এই সূত্রেই রেবা সেন পুরোপুরি ধরা দিলেন ভাস্করের কাছে। ওইসব তো কিছুই জানি না আমি। উনি কোথায় কি রেখেছিলেন তা কি আমি খোঁজ নিয়েছি কোনো দিন? না, কিন্তু এখন তো দেখছেন সব কিছুর উপর প্রবেট নিতে গেলে ওয়েল ট্যাক্স দিতেই হবে। ব্যাংকের অ্যাকাউন্টগুলো অন্তত জয়েন্ট নামে করেননি কেন? কতবার বলেছি ওকে। চোখে আঁচল চাপা দিয়েছিলেন সদ্য বিধবা। সে অশ্রু স্বামীর বিয়োগে, না তার মূর্খতায়, সেটা সমঝে উঠতে পারেনি ভাস্কর। কিন্তু একটা জিনিস খেয়াল না করে পারেনি, রেবা সেন অত্যন্ত সুন্দরী, উচ্চশিক্ষিতা, যাকে বলে অ্যাকমপ্লিসড। তার পিতৃকুলো অর্থবান। পিতা নেই, কিন্তু কাকারা আছেন, তারাও টাকার কুমির। এক্ষেত্রে এই মহিলাটি কেন বিবাহ করেছিলেন ওই বিকাশ সেনকে? বয়সে যিনি ছিলেন ওর চেয়ে 20 বছরের বড়, মাথায় 2 ইঞ্চি ছোটও তো ছিলেন। ওই মহিলা কি পেয়েছেন বিকাশ সেনের কাছে? একটি পুত্র এবং লক্ষাধিক টাকা সম্পত্তি ছাড়া কি পেয়েছেন? ভাস্কর বাধ্য হয়ে বলেছে, কাঁদছেন কেন? কান্নার কি আছে? সব ব্যবস্থা হয়ে যাবে, আমি তো আছি। মহিলা অশ্রু আদ্র দুটি চোখ ওর মুখের উপর মেলে বলেছিলেন, শুধু আপনার ভরসাতেই আমি এই বিপদে বুক বেঁধেছি ভাস্করবাবু। আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। করব করব, কথা দিচ্ছি তো করব। তা প্রথমেই বলি আপনাকে, আমার কাছে কিন্তু কিছু গোপন করবেন না। তা গোপন কিছুই করেনি রেবা সেন, কিন্তু খুলে দেখাতে যাবার ওই এক বিপদ। এদিকটা খুলতে গেলে ওদিকটা আপনিই খসে পড়ে। বৈষয়িক জীবন যে দাম্পত্য জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো। নৈর্ব্যক্তিক উদাসীনতায় শুনতে শুরু করেছিলেন মহিলার বৈষয়িক সমস্যা, তা থেকে ওদের পারিবারিক ইতিহাস, তা থেকে ক্রমে ওই পূর্ণ যৌবনা রমণীর দাম্পত্য জীবনের বঞ্চনার ইতিকথা। প্রৌঢ় স্বামী ওর সব চাহিদা মিটিয়ে দিতে পারতেন না, আর তার তির্যক ফল হয়েছিল এই যে স্ত্রীকে বিশ্বাসও করতে পারেননি। সব কিছু লুকোতে চাইতেন সুন্দরী যুবতী স্ত্রীর কাছ থেকে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রণয় কথা থেকেই ব্যাংকের পাসবই। ভাস্কর সবিস্ময়ে প্রশ্ন করেছিলেন, বিকাশবাবু আপনাকে দ্বিতীয় পক্ষে বিবাহ করেছিলেন? কই, সে কথা তো আপনি একবারও বলেননি। বলিনি, তবে বলতে ভুলে গেছি। হ্যাঁ, দ্বিতীয় পক্ষে তিনি আমাকে বিবাহ করেছিলেন। এরপর আর প্রশ্ন না করে থাকতে পারেনি ভাস্কর। কিন্তু কেন বলুন তো? কি কেন?
না, ওই আপনার মতো এত সুন্দরী, এত অ্যাকমপ্লিসড একটি মহিলা। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টস। সে আর এক দুর্ভাগ্যের কথা, বাইরের লোককে তো আর তা বলা যায় না। বাইরের লোক? আমাকে আজও আপনি তাই ভাবেন নাকি? কি বলেন, ভাববো না? আমরা তো বন্ধু নই আজও। আপনি উকিল, আমি তো মক্কেল। কিন্তু তার বাইরেও তো আমাদের ব্যক্তিসত্তা আছে মিসেস সেন। আমরা কি বন্ধু হতে পারি না? রেবা সেন হেসে বলেছিলেন, কি করে হব বলুন? একতরফা আমি কতটা আগাতে পারি বলুন? আপনি তো এখনো আপনি আগে করছেন। আপনার চোখে আমি এখনো মিসেস সেন। ভাস্কর মরিয়া হয়ে মেয়েটির মকর মুখে রুলি পড়া হাতটা তুলে নিয়ে বলেছিল, আমারই ভুল রেবা। এবার বলো, কেন ওই বিকাশবাবুকে বিয়ে করেছিলে? ভালোবেসে? আরও 3-7 পরের কথা। রেবা সেনের শয়নকক্ষে ওকে পৌঁছে দিল ছিটা। বললে, মায়ের শরীরটা খারাপ, আপনাকে উপরে ঘরে যেতে বললেন। এ ঘরে ইতিপূর্বে ভাস্কর আসেনি। পর্দা সরিয়ে ঘরে ঢুকে দেখল রেবা শুয়ে আছে খাটে, গায়ের উপর চাদর। বললে, কি ব্যাপার, শরীর খারাপ শুনলাম? হ্যাঁ, জ্বর হয়েছে একটু। ও কিছু নয়, বসো বসো, কি খাবে বলো? ভাস্কর এগিয়ে এসে ওর জ্বরতপ্ত কপালে হাত রাখল, গালে হাত দিয়ে দেখল। বললে, তোমার জ্বর আর আমি বসে বসে খাবো? কি যে বলো না। জানো না, শরৎবাবু বলেছেন পুরুষদের সামনে বসে খাওয়াতে পারলে মেয়ে মানুষ আর কিছু চায় না। তাই বুঝি? তা তবে খাওয়াও, ডাকো তোমার বামুন দিদিকে। পরের সপ্তাহে রেবার জ্বর ছিল না বটে, তবু পরিচারিকা ওকে নিয়ে গেল উপরের ঘরে। সেও কোনো কৈফিয়ত দিল না এবার। ভাস্করও সেটা দাবি করল না। সোজা এসে ঘরে ঢুকে নিজে থেকেই বললে, বলো বলো, কি খাওয়াবে? তোমার প্রবেট পাওয়া গেছে। এখন সব সম্পত্তির মালিক শ্রীমতী রেবা সেন। ফাইলটা সে বাড়িয়ে ধরে ওর সামনে। সত্যি? উঠে আসে রেবা সেন, ফাইলটা তার হাত থেকে নেয়, তাকেও দেখে না, ছুঁড়ে ফেলে খাটের উপর। ভাস্করের দুটি হাত নিজের মুঠিতে ধরে বলে, বলো বলো, কি খেতে চাও? আর যা চাইবে তাই খাওয়াবো। যা চাইবো? আমি যদি এমন কিছু চাই যা বামুনদিকে অর্ডার দিয়ে আনানো যায় না, যা এখানেই আছে আমার থেকে হাতখানেক দূরে? অপূর্ব গ্রীবাভঙ্গি করে রেবা সেন বলে, বুঝলাম না, কিসের কথা বলছো? ভাস্কর একবার পিছন ফিরে দেখে নিল। হ্যাঁ, পরিচারিকা ওকে পৌঁছে দিয়েই বেরিয়ে গেছে। ভাস্কর নিজের হাত দুটো ছাড়িয়ে নেয়, বেষ্টন করে ধরে ওই মেয়েটির দেহ। ওর মুখটা নত হয়ে আসে। রেবা সেন মুখটা সরিয়ে নেয় না, ঊর্ধ্বমুখে প্রতীক্ষা করে সে নিমিলিত নেত্রে। প্রত্যাশিত উষ্ণ স্পর্শ। আপনার টিকিট হয়েছে স্যার? ও হ্যাঁ, না হয়নি, একটা কালীঘাট। মানিব্যাগ খুলে ভাস্কর পয়সা বার করে। টিকিট দিয়ে কন্ডাক্টর এগিয়ে যায়। এতক্ষণে ভিড় হয়েছে বেশ। বাসটা স্প্ল্যানেড ছাড়ল। কি যেন ভাবছিল সে। ও হ্যাঁ, রেবা সেনের কথা। মেয়েটা সেদিকে শেয়ানা, কোথায় থামতে হবে তা জানে। যতই শিক্ষিতা হোক, ও তো ভারতীয়। একটা আমেরিকান কিংবা ইউরোপের মেয়ের কাছে পরপুরুষের সঙ্গে এক বিছানায় শোয়া আর তাকে বিবাহ করা দুটি সম্পূর্ণ সম্পর্ক বিমুক্ত প্রশ্ন। এমন মেয়ে সে দেশে অঢেল, যারা বলবে ওর সঙ্গে এক বিছানায় শুতে আমার আপত্তি নেই, আগ্রহ আছে, কিন্তু ওকে বিয়ে করতে পারবো না কোনো দিন। এদেশের মেয়েরা ওভাবে ভাবতে তৈরি নয়। তাদের শয্যার ভিসা তখনই ইস্যু করা হয় যখন ও পক্ষ বিবাহের নিশ্চিত প্রতিশ্রুতিপূর্ণ পাসপোর্টখানি দাখিল করতে সক্ষম। এর জন্য ভাস্কর রেবাকে দায়ী করতে পারেনি। ক্রমে সে প্রশ্নও উঠল, কিন্তু সেই বৈষয়িক প্রসঙ্গ থেকেই, উকিল মক্কেল সম্পর্কের ভেকে ধরে। ভাস্কর বলেছিল, তোমার অত টাকা কারেন্ট অ্যাকাউন্টে রাখার তো কোনো দরকার নেই রেবা, সেভিংসে বদল করে নাও না, সুদ পাবে। রেবা হেসে বলেছিল, আমার একটি মাত্র সন্তান, তার ব্যবস্থা তো করাই আছে। অত টাকা শুধু শুধু জমিয়ে রেখেই বা কী লাভ? তবে কি করবে? খরচ করব, আর বছর 1.5-2 মধ্যেই তো হয়ে যাব উত্তর 30। ভাস্কর গম্ভীর হয়ে বলেছিল, ও, তা একা মানুষ অত টাকা খরচই বা করবে কি করে? মদ ধরবে না রেস খেলবে?
কেন, দেশ দেখেও তো খরচা করা যায়। চলো না দুজনে কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর? দুজনে? তা সেখানে আমি কি পরিচয়ে যাব? লোকের কৌতূহল আর হোটেলে খরচা কমাতে চাইলে স্বামী স্ত্রী পরিচয়ে যাব। কেন, তোমার কি আপত্তি আছে? ভাস্কর গম্ভীরভাবে বলেছিল, আছে রেবা, আছে। এক বিছানায় শুয়ে ব্রহ্মচর্য পালন করতে পারবো না আমি। খিলখিল করে হেসে উঠেছিল রেবা। বলে, বেশ তো, তাহলে আমার বন্ধুর পরিচয়ে চলো, আলাদা ঘরে শোবে। ভাস্কর মরিয়া হয়ে বলে ওঠে, না না, যদি চাই তবে স্বামী স্ত্রী পরিচয়েই যাব, আর সেটা মিথ্যা পরিচয় হবে না রেবা। হঠাৎ গম্ভীর হয়ে রেবা বলেছিল, ভাস্কর, ছেলে মানুষই করো না। তুমি নিজেই বলেছ তোমাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ। তোমার বাবা এই অপরাধে তোমার দাদাকে পর্যন্ত ত্যাগ করেছেন। মেয়ের বিবাহ সুপাত্র পেয়েও দেননি। তোমার বাবা, টু হেল উইথ মাই ফাদার, রুখে উঠেছিল সেদিন ভাস্কর মুখার্জি। আমি শুধু কায়স্থ নই ভাস্কর, আমি বিধবা, আমার সন্তান আছে। আই নো। পদচারণা করতে করতে সিগারেট ধরিয়েছিল ভাস্কর। ওই যা, বাসটা কালীঘাট স্টপেজ পার হয়ে বাঁশবিহারের মোড়ের দিকে চলতে শুরু করলো যে। ভাস্কর চট করে উঠে পড়ে, এর পা মারিয়ে ওকে কনুয়ের গোঁত্তা মেরে গেটের দিকে এগিয়ে যায়। পিছন থেকে কে যেন বলে, দাদাকে এতক্ষণ খোয়াব দেখছিলেন নাকি? সলিল লাহিড়ীকে ওখানে দেখতে পাবে এটা আশা করেনি ভাস্কর। ওকে দ্বারপথে দেখতে পেয়ে প্রদীপ বললে, শেষ পর্যন্ত আসতে পারলি তাহলে, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। প্রদীপ পাত্রের বৈঠকখানা, রাত 8টা, টিপয়ে ব্ল্যাক নাইটের বোতল, সোডা, গ্লাস, স্ন্যাক্স। সলিল আর প্রদীপ অনেকক্ষণ আসর জমিয়েছে মনে হয়। ভাস্কর বললে, কী রে, তুই আজকাল বাড়িতেই চালাচ্ছিস? মেসোমশাই, আরে মেসোমশাই, মাসিমা ইত্যাদি সবাই আজ 5 মাস হলো বাড়ি ছাড়া। বাবার অ্যাক্সিডেন্টের পর থেকেই ওরা দেরাদুনে। ভাস্করের মনে পড়ে গেল সব কথা, ভুলে গিয়েছিল। ভারতী প্রকাশনের স্বত্বাধিকারী স্বনামধন্য শ্রী যশোদারঞ্জন পাত্রের মোটর দুর্ঘটনার কথা মাস 6 আগে কাগজে দেখেছিল বটে। ভেবেছিল খোঁজ নেবে, নেওয়া হয়নি। লোক পরম্পরা শুনেছিল তিনি বেঁচে গেছেন এই যাত্রা। একটু অস্বস্তি বোধ করল ভাস্কর। তার বাবা শিবনাথের থ্রম্বোসিসের সময় প্রদীপ দিবারাত্র ছোটাছুটি করেছে, অযাচিত ধার দিয়েছে। অবশ্য হয়তো শিবনাথ শুধু ভাস্করের জনক বলে নয়, হয়তো তিনি তার কন্যার জনক বলেই। তুই আজকাল কোথায় থাকিস হতবাগা? বিকেলবেলা, সন্ধেবেলা কোনো সময় তো তোকে পাওয়া যায় না, প্রশ্ন করে সলিল। আরে, তোর মতো বিয়ে করলে বউয়ের আঁচল ধরে থাকতুম। জানি রে শালা, জানি, বিয়ে করিস নে তাই মক্কেলের আঁচল ধরে বসে থাকিস। ভাস্কর অবাক হয়, বলে, মক্কেলের আঁচল? তার মানে? গ্লাসটা ঠক করে টেবিলে নামিয়ে সলিল বললে, শালা যেন আকাশ থেকে পড়ল। উট পাখি রে আমার, বালির মধ্যে মুখ গুজে ভাবছে কেউ ওকে দেখতে পাচ্ছে না। এদিকে যে ঢিঢি পড়ে গেছে সে খেয়াল নেই। প্রদীপ বলে, আরে ঝাঁট দে ওসব বাজে কথা। বল ভাস্কর, বল, কি খাবি? কি খাবি মানে? হুইস্কি খাবো, আবার কি? একটু পরে প্রদীপ বললে, ভাস্কর, এবার কাজের কথায় আসি ভাই, যে জন্য তোকে ডেকেছি। ঘটনাচক্রে আমি একটা প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে গেছি, বুঝলি? আসলে ব্যাপারটা প্রায় জীবন মরণ সমস্যা। আমার সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে এর উপর। ভাস্কর গম্ভীরভাবে বলে, বেশ, বল। প্রদীপ তো আনুপূর্বিক সব কথা খুলে বলে। ভারতী প্রকাশনের স্বত্বাধিকারী অর্থাৎ যশোদারঞ্জন কোনো কালেই পুত্রকে বয়প্রাপ্ত এবং দায়িত্বশীল বলে মনে করেননি। ক্যাশ রাখতে দিয়েছেন, লেখকদের বাড়িতে ওকে পাঠিয়েছেন, পুস্তক ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলতেও পাঠিয়েছেন, কিন্তু যাকে বলে পলিসি ম্যাটার তার মধ্যে ওকে ঢুকতে দেননি। দিতে বাধ্য হলেন নিজে মোটর দুর্ঘটনায় পড়বার পর। তাও দিলেন কেমন? শর্ত সাপেক্ষে। ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা দিয়ে বলেছেন তিনি 6 মাস পরে হিসাব নিকাশি নেবেন। নির্দিষ্ট সময়ের পর যদি দেখেন প্রদীপ ব্যবসায় উন্নততর না করে লোকসানের দিকে নিয়ে গেছে, তাহলে যশোদারঞ্জনের সাফ জবাব, ভারতী প্রকাশনের গুডউইল তথা প্রেস উনি একটি ট্রাস্টিকে দিয়ে যাবেন। প্রদীপ পাবে বসতবাড়ি, গাড়ি এবং ফিক্সড ডিপোজিটের কিছু টাকা।
যশোদারঞ্জনের মতে ভারতী প্রকাশনের একটা বিশেষ ভূমিকা আছে বাংলা সাহিত্যে। শরৎচন্দ্র ও বিভূতিভূষণ থেকে বুদ্ধদেব বসু পর্যন্ত সকলেরই উপন্যাসই এককালে ছাপা হয়েছে ভারতী প্রকাশন থেকে। একাধিক সাহিত্যিককে বাংলা সাহিত্যের আসরে নামিয়ে বলেছে, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে। এই প্রকাশনার মর্যাদা জাতীয় মর্যাদার সঙ্গে জড়িত। অযোগ্য পুত্রের অকর্মণ্যতার দোষে তিনি এই প্রকাশন সংস্থাকে ডুবতে দেবেন না। প্রদীপ কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু দুর্বুদ্ধি চাপল প্রদীপের মাথায়। রাতারাতি ও যুগান্তকারী কিছু একটা করে বসতে চাইল। সুযোগও এসে গেল অপ্রত্যাশিতভাবে। প্রদীপ হঠাৎ স্থির করে বসল, মারিত গণ্ডার, লুটিত ভাণ্ডার। বাংলাদেশের ময়মনসিংহ থেকে একটি ছেলে ওকে এনে দিল একটি বই। তার কপিরাইট নাকি কিনেছিলেন ছেলেটির বাবা। বইটি পুনঃপ্রকাশের কপিরাইট সে ভারতী প্রকাশনকে বেচতে ইচ্ছুক। অদ্ভুত বই, নাম সাগর সঙ্গমে, লেখক অপ্রকাশ গুপ্ত। বইটি ঢাকা থেকে 1935 সালে প্রকাশিত। মাত্র 500 কপি নাকি ছাপা হয়েছিল, আর প্রকাশের সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত হয়ে যায়। বাজেয়াপ্ত হয় কলকাতায়। রায় দিয়েছিলেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এল.কে. জনসন আলিপুর কোর্টে। রায়দানের তারিখ 18 মে 1935। ম্যাজিস্ট্রেট তার রায় প্রকাশক আব্দুল রেজ্জাক এবং মুদ্রাকর মোহাম্মদ বারিকে 25 টাকা করে জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন এবং সমস্ত বই 40 বছরের জন্য বাজেয়াপ্ত করেন। অর্থাৎ 40 বছরের মধ্যে এই গ্রন্থটি পুনঃপ্রকাশ বা বিক্রয় বন্ধ করে দেন। লেখকের বিরুদ্ধে কিছু করা যায়নি, কারণ গ্রন্থটি প্রকাশের পূর্বেই লেখক অপ্রকাশ গুপ্ত ইহকাল ত্যাগ করেন। প্রদীপ কৌতূহলী হল ম্যাজিস্ট্রেট সাহেবের রায়ের নকল পড়ে। প্রথমত 40 বছরের ওই নিষেধাজ্ঞাটা তাকে উৎসাহিত করে তোলে। দ্বিতীয়ত বিচারকের বক্তব্য। বিচারক তার রায়ে বলেছেন, সব দিক বিবেচনা করে বইটিকে আমি অশ্লীল বলে মনে করেছি। এখানে অশ্লীলতার সংজ্ঞা হিসাবে আমি 1868 সালে হিকলিন্স কেসে জাস্টিস ককবার্নের মতামতকেই মেনে নিয়েছি। অর্থাৎ আমি মনে করি অশ্লীলতার বিচার এইভাবে হতে পারে। দেখতে হবে যেটাকে অশ্লীল বলে অনুমান করা হচ্ছে সেটা খোলা মনের মানুষের অন্তরে কতটা প্রভাব বিস্তার করে তাকে বিপথে নিয়ে যেতে পারে। যাদের হাতে সেই বইটি পড়বে, যেসব অপরিণত বয়স্ক নারী ও পুরুষের, এমনকি পরিণত বয়স্কদেরও, তাদের অন্তরে কতটা অপবিত্র এবং অসৎ চরিত্রের মানুষের চিন্তাধারা জাগিয়ে তুলতে সক্ষম। সেই সঙ্গে একথা মনে রাখতে হবে, অশ্লীলতা একটা দেশ কাল নিরপেক্ষ বায়ব ধারণা নয়। ভিক্টোরীয় যুগে লোকে চেয়ার অথবা পিয়ানো নগ্ন পায়াকে অশ্লীল মনে করে তা কাপড় দিয়ে ঢেকে দিত। তাই আজকের দেশকালের কথা মনে করে এই গ্রন্থটিকে আমি অশ্লীল বলে রায় দিলেও এ বই সর্বকালের ও সর্বদেশের পক্ষে অশ্লীল বলে আমি মনে করি না। আমার বুদ্ধি বিবেচনা অনুযায়ী তাই এই গ্রন্থটি প্রকাশ ও বিক্রয় আমি শুধুমাত্র 40 বছরের জন্য বন্ধ করে দিলাম। কৌতূহলী হয়ে প্রদীপ সেই বাজেয়াপ্ত বইটির একটি শতচ্ছিন্ন কপি আদ্যন্ত পড়ে ফেলল। অবাক হলো, না স্তম্ভিত হলো। স্থির করল এ বই তাকে প্রকাশ করতেই হবে। মাত্র 500 টাকা রয়্যালটি দিয়ে গ্রন্থটি কপিরাইট সে কিনে নিল ওই মুসলমান ছেলেটির কাছ থেকে, ময়মনসিংহ নিবাসী আব্দুল রজ্জাকের পুত্র মকবুলের কাছ থেকে। তার ঠিক 1.5 বছর আগে জাস্টিস মুখার্জি আপিলে বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টিকে অশ্লীলতার দোষ থেকে মুক্তি দিয়েছেন। 40 বছরে দেশটা অনেক অনেক দূর এগিয়ে গেছে। তবু প্রদীপ সাবধানতা অবলম্বন করেছিল। এই তার প্রথম ও শেষ চেষ্টা, মারিত গণ্ডার, লুটিত ভাণ্ডার। সে স্থির করল রাতারাতি বাজার মাত করে দেবে। একেবারে লাইনো টাইপে 30,000 বই ছাপল সে। ও জানত বইটি বাজেয়াপ্ত হলে ওর সমূহ সর্বনাশ, লাখ টাকা সবটাই যাবে। তাই ও এক বিচিত্র ব্যবস্থা করল। প্রাক প্রকাশ বিজ্ঞাপনে বহু টাকা ব্যয় করল। যে বই বাজারে নেই তার দুর্নাম আর সুনামে সবাই যাতে মুখর হয়ে ওঠে, কৌতূহলে সবাই যেন পাগলা হয়ে থাকে। ও রটিয়ে দিল কপিরাইট শর্ত অনুসারে ভারতীয় প্রকাশন 30,000 কপি ছাপাবার অধিকারী। তারপর আর এ গ্রন্থ শর্ত অনুসারে 10 বছর কেউ ছাপতে পারবে না। অর্থাৎ তোমরা যদি কিনতে চাও তাহলে এখনই কিনতে হবে।
স্থির হলো ঠিক 40 বছর পরে 19শে মে 1975 তারিখে বইটি বাজারে ছাড়া হবে। এমন ব্যবস্থা করা হলো যে মাত্র 24 ঘন্টার মধ্যেই, বড়জোর 2-3 দিনের মধ্যে সমস্ত বই প্রকাশকের বাঁধাই গুদাম থেকে পাঠকের হাতে পৌঁছে যায়। প্রকাশক অগ্রিম নিয়ে বিক্রয় করলেন পুস্তক বিক্রেতাকে, পুস্তক বিক্রেতা অগ্রিম নিয়ে গ্রাহক করলেন প্রকাশনের আগেই। স্থির হলো 1 সপ্তাহের মধ্যেই দোকান খালি করে ফেলা চাই। এক ঢিলে তাতে অনেক পাখি মারা যাবে। প্রথমত 30,000 বই ছেপে বাঁধিয়ে দোকানে দোকানে পৌঁছে দিতে হলে অনেক টাকার মূলধন লাগে, সেটার পরিপূরক ওই সদস্যদের অগ্রিম মূল্য মেটানো। দ্বিতীয়ত বই বাজারে না থাকলে কেউ সেটা অশ্লীল বলে মামলা দায়ের করতে পারবে না। চেষ্টা করলেও কেউ রাতারাতি বইটি বাজেয়াপ্ত করতে পারবে না, কারণ কোর্টের রায় বার হতে হতে যাবতীয় সদস্যের হাতে বইগুলি পৌঁছে যাবে। তখন পুলিশের আর করণীয় কিছু থাকবে না। 30,000 বই থাকবে 30,000 পাঠকের হেফাজতে। সমস্ত রকমভাবে আটঘাট বেঁধে অগ্রসর হয়েছিল প্রদীপ, কিন্তু পুলিশ এক উল্টো চাল চেলে তাকে কাত করেছে। সোমবার 19শে মে বইটি সমস্ত দোকানে একযোগে বিক্রি হওয়ার কথা, কিন্তু শনিবার 17ই মে পুলিশ গ্রেপ্তার করল বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী বিজয়চন্দ্র ভট্টাচার্যকে। ঘটনার আনুপূর্বিক বর্ণনা দিয়ে প্রদীপ বলল, বলতো এখন কি করা যায়? ভাস্করের গ্লাস ইতিমধ্যে খালি হয়েছিল, সেটা ভর্তি করতে করতে বললে, প্রথম কাজ জামিনে বিজয়বাবুকে ছাড়িয়ে আনা। হ্যাঁ, সেটা তো ইতিমধ্যে করা হয়েছে, সেই জন্যই তো তোকে অফিসে এবং পরে বাড়িতে ফোন করেছিলাম। তোকে না পেয়ে সলিলকে ফোন করি। সলিল বলে, আমি গিয়ে জামিনের ব্যবস্থা করছি, কিন্তু যতদূর শুনেছি পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে ইন্টারিম ইনজাংশন চেয়েছে ওই অশ্লীল বইটির বিক্রয় বন্ধ করে দেবার। ভাস্কর বলে, কাল তো রবিবার, সোমবারের আগে সম্ভবপর নয়। হয়তো 12 আনা বই সোমবারের মধ্যেই বাজারে বেরিয়ে যাবে। প্রদীপ বলে, আই ডাউট ইট। ভুলে যাস নে, কালকের খবরের কাগজে প্রকাণ্ড হেডলাইন দিয়ে খবরটা ছাপা হবে। হয়তো সকালে রেডিওতে, লোকাল নিউজেও সবাই শুনবে। ইতিমধ্যে আমার অফিসে 10-12টা ফোন এসেছে খবরটা সত্যতা জানতে। বিজয়বাবুর মতো প্রবীণ এবং শ্রদ্ধাভাজন পুস্তক বিপণীর মালিকের অবস্থা দেখে অনেকেই তো ঘাবড়ে যাবে। ভাস্কর একটু ভেবে নিয়ে বলল, কার কোর্টে এই মামলাটা যাচ্ছে জানিস? আর কোন পুলিশ ইন্সপেক্টর কেসটা চালাবে সেটা কি বলতে পারবি? যে ম্যাজিস্ট্রেটের কাছে বইটির বিক্রয় স্থগিত রাখার আদেশ প্রার্থনা করে পুলিশ দরখাস্ত করেছে তার নাম খগেন্দ্রনাথ খাসনবিশ। আর যে পুলিশ ইন্সপেক্টরের কথা তুই জানতে চাইছিস তার নাম নির্মল নিয়োগী। ভাস্কর একটু দীর্ঘশ্বাস ফেলে বললে, বুঝলাম, তোমার ঘাড়ে স্বয়ং শনি চেপেছেন, বুঝেছ? আরে খগেন খাসনবিশ একটা যাচ্ছে তাই ম্যাজিস্ট্রেট। ও ডিসপেপসিয়ার রুগী, বিয়ে থা করেনি, শিঙি মাছের ঝোল আর গাঁদাল পাতা খায়। দুনিয়ার যাবতীয় জিনিসের চেয়ে ওর ছায়াটা আগে নজর পড়ে। প্রদীপ বললে, আচ্ছা ক্যান্টাং করা শ্লোক তো, তুই এত খবর পেলি কোথায়? খবর রাখতে হয় ব্রাদার, খবর রাখতে হয়। আর 2 নম্বর খবর হচ্ছে, নির্মল নিয়োগী লোকটা আমাদের চেয়ে 2 বছরের সিনিয়র। ল কলেজে আমাদের বিরুদ্ধবাদী ইউনিয়নের পান্ডা ছিল জানিস। পলিটিক্যাল কারণে আমি আর সলিল তোর শত্রু ছিলাম, সুতরাং সেখানেও চিরে ভিজবে না চাঁদু। প্রদীপ আরও হতাশ হয়ে বলে, তাহলে আমাকে কি করতে বলিস? তুমি শালা গভীর গাড্ডায় পড়েছ ভাই। তোমাকে প্রথমে পরামর্শ দেব, টাকার মায়া ত্যাগ করে একেবারে 1 নম্বর কোনো ব্যারিস্টারকে বুক করো। শঙ্করদাস অথবা করুণা শঙ্করকে। করুণাবাবু সম্প্রতি রাতভর বৃষ্টিকে বাঁচিয়ে দিয়েছেন। সলিল, কি বলিস? সলিল লাহিড়ী মতামত দেবার আগেই প্রদীপ বলে ওঠে, ভাস্কর, তোর এই পরামর্শ দেওয়ার আগেই আমি মনস্থির করেছি। আমার ডিফেন্স কাউন্সিলের নির্বাচন সেরে রেখেইছি আমি। তবে তো ল্যাটা চুকেই গেছে, তার ঘাড়ে সব দায়িত্ব দিয়ে ফেল। আরে তাই তো দিচ্ছি। আমার কাউন্সিলর মিসেস ভাস্কর মুখার্জি অ্যান্ড সলিল লাহিড়ী, তাদের কাঁধেই তো। ভাস্কর উঠে দাঁড়ায়, বলে, কি পাগলামি করছিস? এ কি ছেলে মানুষই করার ব্যাপার? কেসটার গুরুত্বটা বোঝ। ভাস্কর, কেসটার গুরুত্ব আমার চেয়ে আর কেউ বেশি বুঝছে না। আমার সব কিছু আমি স্টেক করেছি। আমার সমস্ত সঞ্চয়, বাবার সঙ্গে আমার সম্পর্ক, তার সম্পত্তিতে আমার উত্তরাধিকার, আমার জীবিকা এবং জীবন।
অচেনা কারো হাতে আমি তো তা অর্পণ করে শান্তি পাবো না রে। তোরা দুজনে আমাকে অনেক ভালোবাসিস, অনেক অনেক। আমার সঙ্গে দরকার হলে তোরা মরতে পর্যন্ত রাজি। তাই তোদের উপরেই আমি এ দায়িত্বটা দিতে চাই রে। ভাস্কর সলিলের দিকে ফিরে বললে, আরে এ কি পাগলামি বল দেখি, এ কখনো হয়? তুই আমি দুজনেই তো চাকরি করি, প্রাইভেট প্র্যাকটিস তো করি না। সলিল বললে, সন্ধ্যে থেকে সেই কথাই তো বোঝাবার চেষ্টা করছি আমি। এ শালা জিদ ধরে বসে আছে, কোনো কথা শুনবে না। প্রদীপ বলে, আরে শোন শোন, আমার সমস্ত প্রস্তাবটা পেশ করি, সেটা ভালো করে শোন, তাহলেই বুঝতে পারবি। প্রদীপ সব কিছুই ভেবে রেখেছে। তার প্রস্তাবটা এমন কিছু দুর্বোধ্য নয়। সে জানে ভাস্কর এবং সলিল ওর দুই প্রাণের বন্ধু। তাদের বর্তমান চাকরিতে ওর এই প্রাণের বন্ধু দুজন একেবারেই সন্তুষ্ট নয়। ওরা দুজনেই একটা স্বাধীন ব্যবসার প্রতিষ্ঠান খুলতে চায়। নানান বাধার সম্মুখীন হয়ে তারা সে মনোবাসনা মনের মধ্যেই চেপে রেখেছে। প্রদীপ তার এই জীবন মরণ সমস্যার মুখোমুখি হয়ে খুলে দিতে চাইছে সেই বাধার লক গেট। প্রদীপের দৃঢ় বিশ্বাস, ওই লক গেটের ডালা একবার খুলে দিতে পারলে ওই দুই বন্ধুর প্রতিভার বন্যায় ভেসে যাবে প্রদীপের সমস্যাগুলো। কিভাবে লক গেটের তালা খুলবে শোনো তোমরা। 1 নম্বর, প্রদীপ এখনই ওর অফিসের একটি ঘর ছেড়ে দিচ্ছে। মুখার্জি অ্যান্ড লাহিড়ী সলিসিটার্স ফার্মের অফিস বসবে সেখানে। টেলিফোন দেবে, একটা গাড়ি দেবে, অফিসের যাবতীয় ব্যয়ভার মেটাবে। মামলার যাবতীয় খরচ তো দেবেই। ভাস্কর আর সলিল বর্তমানে যে মাহিনা পাচ্ছে সেই হারেও দিতে থাকবে যতদিন কেস চলে। বলা বাহুল্য, নিচু আদালতে হার হলেও হাইকোর্টে যাবে, হয়তো তার উপরেও যাবে। অর্থাৎ বছর 2-3 ধরে চলবে এ মামলা। হারলেও এই 2-3 বছরে মুখার্জি আর লাহিড়ী কোম্পানি বিখ্যাত হয়ে যাবে। আর জিতলে বইয়ের বিক্রয়লব্ধ অর্থের 10% ও দেবে মুখার্জি অ্যান্ড লাহিড়ী কোম্পানিকে। 20 টাকা দামে 30,000 বই, তবে বিক্রয়লব্ধ অর্থের 10% বলতে ওরা একজনে পাবে 30,000 টাকা। কেমন, রাজি? সলিল এবং ভাস্কর মুখ চাওয়াচাই করে। সলিল বলে, দেখ প্রদীপ, তুই যে অফার দিচ্ছিস তা আমার কাছে জ্যাকপট। আমি আমার অফিসে নরককুণ্ড থেকে বের হবার রাস্তা খুঁজছি আজ 5 বছর। স্বাধীন ব্যবসা তো আমার স্বপ্ন রে। সেই স্বপ্ন সফল করার পথে ছিল নানান বাধা। তুই এক ফুৎকারে সব বাধা সরিয়ে দিয়েছিস, ফলে আমার রাজি না হওয়ার কোনো অর্থ নেই। আমার দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা দুর্লভ সুযোগ বটে, কিন্তু তবু আমি এই প্রস্তাবে রাজি নই। কেন জানিস? তোর দৃষ্টিভঙ্গি থেকে। তুই তো আমার বন্ধু, তুই আমার প্রাণের বন্ধু। তোর ভালো তো আমাকে আগে দেখতে হবে। তুই যা করতে চাইছিস সেটাতে বাধা দেওয়া আমার কর্তব্য। ভাস্কর আর আমরা দুজনেই তো এখন নভিস। এত বড় দায়িত্ব নেওয়াটা আমাদের উচিত হবে না। তুই কি বলিস ভাস্কর? এবারেও ভাস্করকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রদীপ বলল, একটা কথা বলি, আমি কিন্তু নাবালক নই। এই সিদ্ধান্ত আমি নিয়েছি প্রথম সিপ গলায় ঢালার আগেই, ভেবে চিনতে, বুঝে সুঝে। ল পয়েন্টে তোমরা কনসাল্ট করতে কোনো সিনিয়রকে দলভুক্ত করতে চাও করো, আমি খরচ করতেও পিছোপা হব না। কিন্তু আমি লড়ছি শুধু আমার জীবন আর জীবিকার জন্য নয়, আমি লড়ছি একটা আদর্শের জন্য, বাক স্বাধীনতার জন্য, সাহিত্য সৃষ্টিকারীর স্বাধীনতার জন্য। সেজন্য আমি চাই এমন লোক যে আমার বিশ্বাসভাজন, যে মামলার জন্য মামলা লড়বে না, আদর্শের জন্য লড়বে। বল ভাস্কর, কি বলবি? ভাস্কর বললে, এত বড় কথাটা যখন বললি প্রদীপ, তখন আমি আর না করতে পারছি না। তবু একটা মস্ত কিন্তু আছে, বুঝলি। বাকস্বাধীনতা নিশ্চয়ই চাই। মাইন্ড ইউ, এখন আমি একাডেমিক ডিসকাশন করছি, কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে অশ্রাব্য খিস্তি করবার অধিকার আমি তাই বলে কাউকে দিতে নারাজ। আদর্শগত কারণে যদি আমাকে লড়তে হয়, তবে প্রথম শর্ত হচ্ছে আমি আগে বইটা পড়ব, দেখি আমার মতে ওটা রসোত্তীর্ণ সাহিত্য কিনা। যদি হয় তবেই আমি এ প্রস্তাবে রাজি, নচেত নয়। প্রদীপ অবাক হয়ে বলে, সে কি রে, তুই এখনো পড়িসনি বইটা? কি করে পড়ব বল? বইটা কি বাজারে বেরিয়েছে নাকি?
তা বাজারে বেরোয়নি, কিন্তু তোর বাড়িতে তো পৌঁছেছে, রেজিস্ট্রি বুক পোস্টে। আমি এ পর্যন্ত মাত্র 27খানি কমপ্লিমেন্টারি কপি ছেড়েছি আমার বিশিষ্ট বিশ্বাসভাজন বন্ধুদের। সলিল তো তার কপি পেয়েছে, তুই পাসনি? দুর্ভাগ্যবশত আমি এখনো পাইনি রে। তা পোস্টাল গন্ডগোল হবে হয়তো। না না, পোস্টাল গন্ডগোল নয়, গন্ডগোল অন্যত্র। প্রদীপ তার টেবিলে টানা ড্রয়ার থেকে একটি ফাইল বের করে পাতা উল্টে একটি কাগজ মেলে ধরে। তাতে গাঁথা আছে অ্যাকনলেজমেন্ট ডিউ স্লিপটা। স্পষ্ট পড়া যাচ্ছে প্রাপকের সইটা, তারিখ 3 দিন আগেকার, সই করেছে উমা। ভাস্কর বললে, ঠিক আছে, তাহলে বাড়িতেই আছে বইটা, কাল রবিবার আমি পড়ে নেব, সোমবার তোকে জানাবো। না না, আজ রাত্রেই তোকে পড়তে হবে আমার এখানে, আর হুইস্কি খাস না তুই। প্রদীপ টানা ড্রয়ার থেকে বের করে আনে আর এক কপি বই। ভাস্কর উল্টে পাল্টে দেখে। সাগর সঙ্গমে, লেখক অপ্রকাশ গুপ্ত, প্রথম প্রকাশ মে 1935 ঢাকা, পুনর্মুদ্রণ মে 1975 কলকাতা। টাইটেল পেজের পরে জাস্টিস জনসনের রায়ের একটা অংশ মুদ্রিত, সেই যেখানে উনি বলেছেন বইটিকে কেন উনি সর্বকালের জন্য অশ্লীল বলে চিহ্নিত করেননি। প্রকাশকের সংক্ষিপ্ত নিবেদনে বলা হয়েছে, কিছু মুদ্রাকর প্রমাদ সংশোধন করা ছাড়া প্রথম প্রকাশিত গ্রন্থের আদ্যন্ত পুনর্মুদ্রিত হয়েছে। প্রকাশক আশা রাখেন এই 40 বছরে দেশ জাতি সাবালকত্ব প্রাপ্ত হয়েছে। এই গ্রন্থে স্বর্গীয় লেখক অপ্রকাশ গুপ্ত নরনারীর যৌন জীবনের একটি সমস্যা নিয়ে আলোচনা করতে বসে এক শাশ্বত সত্যে উপনীত হয়েছেন। এখানে সাহিত্যরস নিঃসন্দেহে তথাকথিত অশ্লীলতা গণ্ডি ছাড়িয়ে এক নতুন জীবন দর্শনের তীর্থে উপনীত হয়েছে। বইটি নেড়েচেড়ে ভাস্কর বললে, তা মুদ্রা বিষয়বস্তুটা কী রে? জবাব দিল সলিল লাহিড়ী। বইটা সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। বললে, আরে বইটা নায়িকার জবানিতে লেখা, অর্থাৎ লেখক নায়িকার দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু দেখেছেন ও লিখেছেন। লেখক আমি হয়েছেন নায়িকা রূপে। কাহিনীর নায়িকার নাম তটিনী, সে রূপোপজীবিনী। ঢাকায় দেহ ব্যবসায়ে সে দিন গুজরান করত। বারবণী তার কন্যা, বারাঙ্গনার পাড়ার মানুষ। তার বাল্য এবং কৈশোর ওই ক্লেদাক্ত পরিবেশে কেটে গেছে। লেখাপড়া শেখেনি, অক্ষর পরিচয় হয়েছিল মায়ের কল্যাণে, বলা বাহুল্য পিতৃপরিচয় নেই। খুব ভালো গান গাইতে পারে, সুন্দরী। মাত্র 15 বছর বয়স থেকে মা মাসিদের ব্যবস্থাপনায় সে উপার্জনক্ষম হয়ে ওঠে। 21 বছর বয়সে একটি সন্তান হয়, বাঁচেনি। তারপর কি একটা ওষুধ খেয়ে সে মরণাপন্ন হয়ে পড়ে। সে বেঁচে যায়, তবে জননী হবার অধিকার হারায়। এতে নিশ্চিন্ত হয় ওর মা আর মাসি, এমনকি তটিনীও। এবার নির্ঝঞ্ঝাট। 15 থেকে 30, এই 15 বছরে সে নানান জাতের, নানান বয়সের, নানান মেজাজের পুরুষের সংস্পর্শে এসেছে, ঘনিষ্ঠ সংস্পর্শে। ম্যাড্রাসি, পাঞ্জাবি, বাঙালি, মগ, এমনকি কাবুলিওয়ালারও। তার কিছু কিছু অভিজ্ঞতা শুনিয়েছে তটিনী, সহজ সরল ভাষায়, অলঙ্কার বর্জিত সারল্যে। যেন মনে হয় লেখক অশিক্ষিতা একটি বারবণিতার জবানবন্দি লং হ্যান্ডে টুকে নিয়ে তা ছেপেছেন। অন্তত ভাষার ক্ষেত্রে তাই তো মনে হয়। ওই পরিবেশে এমন কতগুলি শব্দ প্রকাশ্যে উচ্চারিত হয় যার অর্থ সর্বজনবোধ্য, অথচ অভিধানে যা খুঁজে পাওয়া যায় না। নজর করলে হয়তো পাবলিক ল্যাট্রিনের দেওয়ালে তাদের সন্ধান পাওয়া যাবে। তটিনীর অকপট স্বীকারোক্তিতে মাঝে মাঝে সেই সব নিষিদ্ধ শব্দ ব্যবহৃত হয়েছে। মুদ্রিত অবস্থায় শব্দগুলি নিঃসন্দেহে অশ্লীল, দেশকালে প্রচলিত সংজ্ঞা অনুসারে। কিন্তু যে পরিবেশে, যে অবস্থায়, যে অভিজ্ঞতা বর্ণনা করতে তটিনী শব্দগুলি ব্যবহার করেছে, সেখানে তো সেগুলি অত্যন্ত স্বাভাবিকই মনে হয়েছে। তার মার্জিত রূপে বরং বিসদৃশ্য লাগত। শব্দগুলি পরিবর্তিত হলে তটিনীর জবানবন্দিতে সেগুলি বেখাপ্পাই মনে হতো। ভাস্কর বাধা দিয়ে বললে, তবু আমি বলবো সলিল, ওই যুক্তিতে আমি ছাপার অক্ষরে ওইসব নিষিদ্ধ অশ্লীল শব্দ বরদাস্ত করতে রাজি নই রে। সলিল বললে, ভুল করছিস ভাস্কর, আমার মুখে শুনে তুই রায় দিতে পারিস না। তুই নিজে পড়ে দেখ, বোঝ, তারপর বলিস। ভাস্কর স্বীকার করে, হ্যাঁ, তার ভুলই হয়েছে। সাহিত্যের বিচার তার পাঠে, সমালোচকের সুপারিশে নয়। প্রদীপ বললে,
এইমাত্র তুই যে ভুলটা করলি ভাস্কর, তার কারণটা তলিয়ে দেখ। তাকে বলে সংস্কারের কৈঙ্কর্য। প্রচলিত ধারণায় তোর মন আগে থেকে সংস্কারাচ্ছন্ন হয়ে আছে বলেই না পড়েই তুই মতামত প্রকাশ করলি। খোলা মন নিয়ে আগে তো বইখানা পড়। সলিল উঠে পড়ে, বলে, আমি চলি ভাই, অনেক রাত হয়ে গেছে। ভাস্কর 300 পাতার বই রাতারাতি শেষ করবে, আসর তো সকাল সকাল ভাঙাটাই ভালো নাকি? প্রদীপ বলে, সলিল তুইও থেকে যা না। সলিল হেসে বলে, আরে তোমরা তো ভুলেই গেছো আমার জন্য বাড়াভাত আগলে একটি রমণী অধীর প্রতীক্ষায় রয়েছেন। সলিল চলে গেল। প্রদীপ বলল, আয় ভাস্কর, আমরা খেয়ে নিই। চল। খেতে খেতে অন্যান্য প্রসঙ্গ এলো। যশোদারঞ্জন এখন কেমন আছেন, কবে ফিরবেন, এদিককার খবরও। উমা কেমন আছে, ভাস্কর কি বিয়ের কথা ভাবছে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ ভাস্কর মন স্থির করে ফেলে, সবটা নয়, কিছুটা ভাঙবে বন্ধুর কাছে। প্রদীপ ওর প্রাণের বন্ধু, দেখাই যাক না প্রদীপ কি পরামর্শ দেয়। ঘনিষ্ঠতা কতদূর হয়েছে সেটা পুরোপুরি স্বীকার না করেও ভাস্কর তার নতুন মক্কেলের সংবাদটা জানায়। আদ্যপান্ত সবটা শুনে প্রদীপ বললে, আসলে প্রবলেমটা আমার মাথায় ঢুকছে না। তুই বলছিস মেয়েটি সুন্দরী, শিক্ষিতা, অ্যাকমপ্লিসড, বলছিস অগাধ সম্পত্তির মালিক, তাছাড়া তোরা দুজনেই দুজনকে ভালোবেসেছিস, তা এক্ষেত্রে বাধাটা কোথায়? আরে রেবা তো কায়স্থ, বিধবা এবং একটা সন্তানের জননী। প্রদীপ তৎক্ষণাৎ জবাব দিল না, একটু ভেবে নিয়ে বললে, বিধবা এবং সন্তানের জননী এ দুটোকে কোনো বাধাই মনে করি না আমি ভাস্কর। তবে কায়স্থ বলে যদি তোর ব্রাহ্মণত্বের অভিমান। ভাস্কর বাধা দিয়ে বলে, প্রদীপ তুই তো জানিস ওটাকে বাধা বলে আমি আদৌ মানি না। তাহলে বাধাটা কোথায়? না, বাদ যে আমার পারিবারিক সম্পর্কে। বাবা অত্যন্ত রক্ষণশীল, এটা তো কিছুতেই মেনে নেবেন না। বড়দার কথা তো তুই জানিসই। জানি, কিন্তু চিন্তা করে দেখ ভাস্কর, একজন মরবিড বুড়োকে আঘাত দেওয়া হবে বলে দুটো জীবন ব্যর্থ করার কোনো অর্থ হয়? সময়ের মাপে ওই বৃদ্ধির জীবনকাল হয়তো মাত্র 10 বছর। আর যে দুটো ছেলে মেয়েকে তুই বঞ্চিত করতে চাইছিস তাদের তো পড়ে আছে দীর্ঘ জীবন। ভাস্কর বললে, সবই মানছি, কিন্তু আমার আসল বাধাটা কোথায় জানিস? আসল বাধা শিবনাথ মুখার্জি নয় রে, আসল বাধা হলো তার কন্যা উমা। উমা? উমা এর ভিতর আসছে কি করে? আমি ওই বিধবাটিকে বিবাহ করলে বড়দার মতো বাবা আমাকেও বাড়ি থেকে তাড়াবে, না খেয়ে মরবো সেও ভি আচ্ছা। মা অথবা উমা প্রতিবাদ করবার সাহস সঞ্চয় করতে পারবে না। পারবে না আমি জানি, বড়দার ক্ষেত্রে এটা দেখেছি। আমার কাছে থেকেও অর্থ সাহায্য বাবা নেবে না, বড়দার কাছ থেকে যেমন নেয় না। তোর কথাই সত্যি রে, বুড়ো বুড়ির জীবন শেষ হয়ে এসেছে, ওরা আর কতদিন। কিন্তু উমা, তাকে তোর কাছে এনে রাখবি। বাবা দেবে না রে, আর উমাও আসবে না। উমা দুরন্ত অভিমানী মেয়ে। প্রদীপ অনেকক্ষণ খাবার নিয়ে নাড়াচাড়া করল, জবাব দিতে গিয়েও যেন দিতে পারছে না। তারপর মন স্থির করে বললে, ভাস্কর, আর সে দায়িত্ব যদি আমি নিই? তুই? মানে? মানেটা তো তোর জানা ভাস্কর, অনেকদিন পরে শুনলি তাই ধরতে পারছিস না। এবার জবাবটা দিতে ভাস্কর দেরি করল। শেষে বললে, ও প্রসঙ্গ আপাতত মুলতুবি রাখা যাক প্রদীপ। তোর বিয়ে আর আমার বিয়ে, আগে লড়াইটা ফতে হোক, হারি কি জিতি দেখি, তারপর ও কথা। বইটা দে, পড়তে শুরু করি এবার। খাওয়া শেষ হয়ে গিয়েছিল ওদের। ভাস্কর বেসিনে হাত ধুতে গেল। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগল। বললে, একটা কথা, বইটার নামকরণের অর্থ তো বুঝলাম না প্রদীপ। সাগর সঙ্গমে? ও হ্যাঁ, বাকিটা সলিল বলেনি তোকে? 30 বছর বয়সে বারবনিতার জীবনে এলো এক নতুন খদ্দের, একটি ছেলে, ওর চেয়ে বছর 6 ছোট। ছেলেটি অস্বাভাবিক, যৌন ক্ষমতার বিচারে অস্বাভাবিক। তাকে নিয়ে কৌতুক জাগলো ওই তটিনীর। কৌতূহল হলো, সাতঘাটে জল খাওয়া অভিজ্ঞ বারবনিতা প্রেমে পড়ল এতদিনে ওই অস্বাভাবিক ছেলেটির, ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে।
এখানেই গল্পের পরিসমাপ্তি। একটা খোলাখুলি দৈহিক মিলনের বর্ণনা শেষ হয়েছে উপন্যাসখানা, বুঝলি তো? বুঝলাম, মানে বুঝলাম না। নামকরণের যথার্থ তাহলে? ও, বলতে ভুলে গেছি, ওর যে 6 বছরের ছোট সেই ছেলেটির নাম সাগর। তটিনী এত দিনে সাগর সঙ্গমে উপনীত হলো। আই সি। সঙ্গম শব্দটি তাহলে দ্ব্যর্থবোধক?